Good morning, participants. I welcome you all to the Youth Policy Workshop and Dialogue. আসলে আজকে এখানে যাদেরকে আমরা দেখছি সবার ফেসটাই ইউথ আর কি, বাট আমি আসলে ইউথ হিসেবে দেখছি না, আমি দেখছি হলো ফিউচার লিডার ইন ক্লাইমেট জাস্টিস, ফিউচার লিডার ইন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ওয়ার্কস অ্যান্ড ফিউচার লিডার ফর পলিসি শেপিং। বেসিক্যালি আজকের এই প্রোগ্রামটা ইটস এ পার্ট অফ সিপিডি ক্লাইমেট উইক 2025 এবং আমি একটু বলে নেই, সিপিডি ক্লাইমেট উইক 2025 ইটস এ ফার্স্ট টাইম এভার হ্যাপেনিং ইন বাংলাদেশ উইথ লটস অফ অ্যাক্টিভিটিস গোয়িং অ্যারাউন্ড ফর 4 days। আমাদের প্রথম দিনে হাই লেভেল প্লেনারি সেশন ছিল, সেটা শেষ হয়েছে, এবং দ্বিতীয় দিনে আমাদের যে ইউথ যারা স্কলার ছিল তারা তাদের যে সমস্ত কাজ ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টের উপরে ছিল সেগুলো তারা প্রেজেন্ট করেছে। আজকে এই তৃতীয় দিনে এসে আমরা আপনাদের কাছে শুনবো, আপনাদের কাছ থেকে জানবো, এবং আমরা আমাদের যে মেসেজগুলো আছে সেগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ওপেনিং প্লেনারি সেশনটাতে আমি একটু বলে নেই এবং সারাদিনে আমরা কি কি কাজ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে যাচ্ছি। আসলে ওপেনিং প্লেনারি সেশনে আজকে আমাদের তিনটা প্রেজেন্টেশন হবে, এবং সেই বিষয়গুলোতে আপনারা জানতে পারবেন আসলে আমাদের যে সরকার যে প্রতি বছর যে আমাদেরকে বাজেট ঘোষণা করে, সে বাজেটের একটা অংশ ক্লাইমেট বাজেট হিসাবে ঘোষণা করে। কিন্তু এই ক্লাইমেট বাজেটে কি ঘোষণা করছে, সেই বিষয়টা কিভাবে হচ্ছে না হচ্ছে, এবং আমাদের সম্পৃক্ততা আমাদের দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সম্পৃক্ততার অংশ কতটুকু, সেই বিষয়টুকু সম্পর্কে আমরা জানব। এবং ভবিষ্যতে যাতে আমাদের এই ক্লাইমেট বাজেট এবং ক্লাইমেট গভর্নেন্স, ক্লাইমেট জাস্টিস, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এই সমস্ত পলিসিতে আমাদের সম্পৃক্ততা আরও বাড়িয়ে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত লোকজন আছে, আমরা যারা ইউথ অ্যাক্টিভিস্ট, আমরা যারা ইউথ রিসার্চার, আমরা যারা তরুণ আছি, তাদের কথা যাতে তাদের কাছে শোনাতে পারি, সেই জন্য আজকে এখানে একটা ওয়ার্কশপ হবে। তো ওয়ার্কশপের শুরুতে আমাদের কিছু প্রেজেন্টেশন দিবে। তো সেই তিনটা প্রেজেন্টেশন থাকবে। একটা হলো ক্লাইমেট বাজেটিং, ফিসক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট। প্রেজেন্টেশনটা দিবেন হলো আমাদের কলিগ Ms. Farha Tasnim. She is a program associate at the Center for Policy Dialogue CPD. এবং দ্বিতীয় প্রেজেন্টেশনটার বিষয়বস্তু হলো আমাদের অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন প্ল্যানিং ফর ক্লাইমেট জোন ইন বাংলাদেশ। আসলে আমাদের দেশটা একটু ছোট, কিন্তু এই ছোট দেশের মধ্যেই কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, ক্লাইমেট স্পেসিফিক জোনাল ভ্যারিয়েশন আছে। এক এক জায়গার নিডস কিন্তু এক এক রকম। আমি যদি একটু অডিয়েন্সদেরকে এঙ্গেজ করি, আমি কি জানতে পারি আমাদের উত্তরবঙ্গ থেকে কারা কারা আছেন বা যারা জন্ম নিয়েছেন? হ্যাঁ, তো আমি যদি ওই দিকের কথা চিন্তা করি, তখন দেখা যাবে যে আসলে সেখানে আমাদের পদ্মা এবং যমুনা ফ্লাড প্লেন এরিয়া আছে। প্রতি বছর সেখানে বন্যা এবং রিভার ইরোশন ধরনের সমস্যাগুলো হয়, এবং আপনারা যারা ওখানে বড় হয়েছেন, সেখানকার মাটি বাতাস যারা দেখেছেন, তারা জানেন যে সেখানে যখন গরমের সময় কিন্তু প্রচুর গরম, এবং বর্ষার সময় দেখা যায় যে আমাদের যে রিভার, তিস্তা রিভার বা যমুনা রিভার, সেগুলো ওভারফ্লাড করে বন্যা হয়, এবং সেটার কনসিকুয়েন্সেস আপনারা দেখে থাকেন। আমি একটু দেখতে চাই কোস্টাল জোনে, অর্থাৎ আমাদের সাউথ ওয়েস্টার্ন, মানে অর্থাৎ আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলের কেউ কে আছেন এখানে? হ্যাঁ, আপনারা আছেন। এবং তাছাড়া চট্টগ্রাম অঞ্চলের কারা কারা আছেন? ভেরি গুড। তো এই অঞ্চলের প্রবলেমটা কিন্তু অন্যরকম। প্রতি বছরের ছোটোখাটো দু একটা সাইক্লোন ইদানিং সময় কিন্তু আমরা ফেস করছি, এবং সেটার কিন্তু ফেস করছি। এখন ওখানে যখন আমি গিয়েছি, তখন অ্যাজ এ রিসার্চার হিসাবে ওরা এটা কিছু মনে করে না, মানে যারা লোকাল পার্সন, ওকে দ্যাট ইজ ইট ইজ গোয়িং টু হ্যাপেন, মানে এটাই হবে, তারা মনে করে। কিন্তু এটার একটা কনসিকুয়েন্সেস আছে। মনে করেন কোনো একটা কৃষক সেখানে কাজ করছে, তার একটা ল্যান্ড আছে, তার একটা ছোট্ট ঘর আছে, তার একটা জমি আছে, কিন্তু টাইডাল সার্চ বা ওই যে যখন জলোচ্ছ্বাস হয়, দেখা গেল যে সেখানে পানি ঢুকলো ওই জমিতে। পানি ঢুকার ফলে সেই জমির যে স্যালিনিটি, মানে যে জমির যে লবণাক্ততা বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে যে সমস্ত
ক্রপস ভ্যারিয়েন্ট, যে সমস্ত সিডস পাওয়া যায় সেগুলো কিন্তু স্যালাইন টলারেন্ট না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে সেই লোকটা খরচ করে ওখানে জমিতে ফসল ফলায়, কিন্তু চিটা, ওই যা কেউ হয়তো বা এই টার্মটার সাথে পরিচিত আছেন, চিটা ধান হয় আর কি, অর্থাৎ ধান হয় না। অ্যাজ এ রেজাল্ট ওই লোকটা কিন্তু তার যে প্রফেশন, অর্থাৎ তার যে পেশা, সেটাকে চেঞ্জ করতে হয়। সে সারা জীবন কিন্তু করে আসছে কৃষিকাজ, এখন হঠাৎ করে তার এই পেশা চেঞ্জ করে অন্য কোথাও লাইভলিহুড ধারণ করাটা কিন্তু খুবই কষ্টকর, এবং সেইটার কিন্তু একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। আমি তো এটা বললাম গ্রাউন্ড লেভেলে, আমি যে ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ উপর থেকে দেখি, তখন দেখা যায় প্রতি বছর আমরা প্রায় $1 বিলিয়ন মতো আমাদের ক্ষতি হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, শুধুমাত্র এই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের কারণে। হাওড় অঞ্চলে কারা আছেন? সিলেট, সুনামগঞ্জ, ওই অঞ্চলটাতে আচ্ছা কেউ হয়তো বা আছেন। ওই অঞ্চলটার এখন বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কি? আমাদের দেশটা হলো মানে কাইন্ড অফ, আমি যদি জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, আমাদের দেশটা হলো একটা কলসির তলানি বা একটা জগের তলানির মতো। আপনি যদি আমাদের দেশের উত্তর দিকে যান, সেভেন সিস্টার, মেঘালয়, তাই না? তারপর যদি আপনি পূর্ব দিকে যান, এদিকে ত্রিপুরা আছে, তারপরে মায়ানমার আছে। আর আপনি যদি পশ্চিম দিকে যান, তখন আপনার পশ্চিমবঙ্গ বা আপনার ওই যে তিস্তা বা ওই যমুনা, পদ্মা, এই নদীগুলো আছে এখানে, তাই না? তারপরে আপনি যদি উত্তর পশ্চিম দিকে যান, তখন কিন্তু হিমালয় আছে। একটু গেলেই কিন্তু হিমালয়, বেশি দূর না, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো যখন পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে টরেনশিয়াল রেইন হয়, তখন সেখান থেকে পানিগুলো আস্তে আস্তে গড়াতে শুরু করে। গড়িয়ে গড়িয়ে কোথায় যায়? সাগরে যায়। সেই চ্যানেলটা কোনটা? সেটা কিন্তু আমাদের এই বদ্বীপ বাংলাদেশ। বিভিন্ন কারণে কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু আমাদের কন্ট্রিবিউশন কতটুকু এই ক্লাইমেট চেঞ্জের জন্য? কেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ? কারণ আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন বাড়ছে, এবং সেটার ফলে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সাইক্লোন, অতিবৃষ্টি, অতিবৃষ্টির ফলে বন্যা, কখনো বা খরা। তারপরে যারা কোস্টাল এরিয়াতে আছে তাদের জন্য লবণাক্ততা, এই ধরনের বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমি যদি বাংলাদেশের ইতিহাসটাকে শুরু করি, 1970 সালে যে ভোলা সাইক্লোনটা হয়েছিল আমাদের দেশে, 1971 সালে কিন্তু একটা ম্যাস রেভলিউশন বা ম্যাস রিভল্ট হয়েছিল। সেটা হওয়ার অন্যতম কারণ ছিল 1970 সালে যে ভোলা সাইক্লোন হয়েছিল, সেখানে 3 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। মানুষে শুধু মারা গিয়েছিল, গবাদি পশু বা অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ তো আমি বাদে দিলাম। কিন্তু এরপরে এইটার প্রভাবটা কিন্তু আমাদের ফুড সিকিউরিটি, আমাদের খাদ্য নিরাপত্তার উপরে ব্যাপক প্রভাব ফেলেছিল। মানুষ কিন্তু না খেয়েছিল। তৎকালীন যে শাসকরা ছিল পশ্চিম পাকিস্তানের, তারা কিন্তু তখন আমাদের দেশে একবারও দেখতে আসে না যে আমাদের এই মানুষগুলো কি রকম আছে। যেহেতু সেখানে একটা ম্যাক্রো ইকোনমিক শক, এখানে যারা কারা কারা এখানে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে আছেন, ইকো ব্যাকগ্রাউন্ড পার্টিসিপেন্টদের মধ্যে ইকো ব্যাকগ্রাউন্ড, তো আপনি জানেন যে যখন একটা শক হয়, তখন কিন্তু ম্যাক্রো ইকোনমিক একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসে। তো মানুষ যেহেতু পেটে ভাত নাই, মানুষের গায়ে কাপড় নাই, তখন কিন্তু মানুষ রিভল্ট করে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 1971 সালে আমাদের এই যুদ্ধটা হয়। তারপরে যদি আপনি চিন্তা করেন, 1991 সালে কিন্তু একটা বড় সাইক্লোন হয়েছিল, এবং ওইটা কোনো ধরনের ওয়ার্নিং সিস্টেম তখন আমাদের ডেভেলপ করে না, এবং প্রচুর মানুষ মারা গিয়েছিল। তখন দেখা গিয়েছিল যে এই সাইক্লোনটা হওয়ার পরেও প্রায় 5-7 দিন মানুষের লাশ এদিক সেদিক ছিটিয়ে পড়েছিল আপনার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, এই জায়গাটার মধ্যে। এবং 1998 সালে দেশের সবচেয়ে স্মরণকালে ভয়াবহ বন্যা ছিল, কারণ আমাদের দেশের 68% ল্যান্ড পানির নিচে ছিল ফর এ লং টাইম, 1 মাস ধরে। 2004 সালে 41% যে আমাদের যে ল্যান্ড এরিয়া, সেটা পানির নিচে চলে গিয়েছিল, এবং সেটা 2 মাস যাবত। এই 2 মাস যাবত মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, মানুষ কোনো কৃষিকর্ম করতে পারে নাই,
মানুষের লাইভলিহুড বন্ধ ছিল এবং সেটার একটা ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্টও কিন্তু আছে। এবং আমি যদি ভুল না করি 2018 সালে কিন্তু একটা বন্যা হয়েছিল, এবং আপনারা দেখবেন যে আপনারা যে চাল খান বাজারে যারা যান, এই চালের প্রাইসটা কিন্তু তখন থেকে বাড়া শুরু হয়েছিল। এবার আমি একটু রিয়েলিস্টিক সিনারিওতে যাই, কিভাবে বাড়া শুরু হয়েছিল। কারণ আমাদের দেশ তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা ছিলাম, এবং আমরা বলতাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ আমরা ছিলাম, আমাদের খাদ্য নিরাপত্তা ছিল, আমরা ভালো উৎপাদন করতাম, এবং সেজন্য আমাদের ইনসাইড মার্কেট অর্থাৎ আমাদের ইন্টারনাল মার্কেটে রাইসের প্রাইসটা কম ছিল। 2018 সালে যখন বন্যাটা হলো, তখন আমাদের বন্যার কারণে আমাদের এই চাল উৎপাদনটা কমে যায়, আমাদের চাল উৎপাদনটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নাই। এখন আমাদের তো খেতে হবে, খাওয়ার জন্য কি করতে হবে, আমদানি করতে হবে। তো প্রতি 1000 মেট্রিক টন চাল যেখানে $800 মতো ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, ইন্ডিয়া বলেন বা আমাদের নেইবারিং কান্ট্রিজগুলোতে বলেন, সেইটা আমাদের কাছে তারা, যেহেতু আমাদের চাহিদা কম ছিল, আমাদের কাছে $500 মতো তারা সেল করতো। যখনই আমাদের এখানে বন্যা হলো, প্রথম ধাক্কায় সেটা $800 চলে গেল, এরপরে সেটা $1000, তারপর $1200। তাই বিষয়টা আমি যে যখন একটা দেশে খাদ্য চাহিদার চালের চাহিদাটা বেড়ে যায়, তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায়, তাই না? এবং সেটার কনসিকোয়েন্সেস আমাদের সাধারণ মানুষ যারা দিন মজুর তাদের উপরে পড়ে, এবং আমাদের লাইভলিহুডসের উপরে পড়ে। আর আপনি যেখানে চাল আগে কিনতেন 35 টাকা, সেটা এখন আপনার 60-70 টাকা, কিন্তু নর্মাল চাল, মোটা চালটাই কিনতে হচ্ছে, আরো ভালো চালের দাম আরো বেশি। আমি একটু গ্র্যানুলার লেভেলে বলছি, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। এবং সেই কনসিকোয়েন্সেস এখন পর্যন্ত কিন্তু আমরা ভোগ করছি, এবং তখন থেকে যে আমাদের যে মূল্যস্ফীতি বৃদ্ধি হওয়া শুরু হলো, এবং আপনারা গত বছর জুলাই রেভলিউশনে যারা ইউথ, আপনাদের যে সাহসী ভূমিকা ছিল এখানে, এটার একমাত্র কারণ হলো এই মূল্যস্ফীতি এবং বিভিন্ন ধরনের যে ইনইকুয়ালিটি সমাজে এবং মানুষের যে অসমতা তৈরি হয়েছে, সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ। তো এটাও কিন্তু কিছুটা আপনারা চিন্তা করলে দেখবেন যে সেটারও কিন্তু আমাদের এই জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা কিন্তু আছে। এবং নট অনলি দ্যাট, আপনারা যদি চিন্তা করে থাকেন, দেখেন গত বছর কিন্তু মে মাসেও কিন্তু একটা বড় সাইক্লোন হয়েছিল, তাই না? সেটারও কিন্তু একটা কনসিকোয়েন্সেস আছে, মানুষ কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল। এবং দেন গত বছর কিন্তু আগস্টের শেষে একটা বড় একটা ফ্লাশ ফ্লাড এবং বন্যা, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদের সিপিডি থেকেও কিন্তু আমরা তখন একটা স্টাডি করেছিলাম, ঠিক আছে? সেইটারও কিন্তু একটা কনসিকোয়েন্সেস, কারণ ওই সময়টাতে, যেই সময়টাতে ফ্লাশ ফ্লাডটা হয়, তখন মাত্র সেখানে ধান লাগানো হয়েছে, দ্যাট অল ওয়াইপড আউট। এবং আমাদের কিন্তু ওই আমদানির উপর আবার আলাদাভাবে প্রেসার পড়েছে, এবং আমাদের দেশের বাজারে চালের দামও কিন্তু বেড়েছে, এবং সেটার কিন্তু কনসিকোয়েন্সে এখনো আমরা করছি। তো এই গেল আমাদের দেশের অবস্থা। গ্লোবালি কি হচ্ছে? প্রতি বছর কিন্তু একটা আমাদের কনফারেন্স অফ পার্টিজ হচ্ছে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ, UNFCCCর আন্ডারে প্রতি বছর প্রত্যেকটা দেশ থেকে এক একটা ডেলিগেশন যায়, তারা সেখানে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এবং একটা কনসেনসাসে আসার চেষ্টা করে। সফলতার বলতে আমি যদি বলি যে কোয়োটো প্রোটোকল, তারপরে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 2015 সালে, এবং দেন COP26 2021 সালে। তো প্রত্যেকটা কপে কিন্তু অনেক প্রতি 5 বছর পর পর একটা বড় কপ হয়, এটাকে র্যাচেট মেকানিজম বলে, অর্থাৎ প্রতি 5 বছর পর পর তারা রিপোর্টিং করে। এই 4 বছর যে তারা কি করেছে সেটার একটা স্টক টেকিং হয়, ছোট ছোট করে হয়, এবং প্রতি 5 বছর পর পর একটা কপ হয়, সেটাতে তারা স্টক টেকিং করে। COP30 যেটা এই বছর হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আফটার COP26 আমরা কি করেছি, সেই বিষয়গুলো, আমাদের প্রোগ্রেস কতটুকু, কোথায় আমাদের সমস্যা, কোথায় আমাদের ফেইলিওর, সেগুলো নিয়ে সব আলোচনা হবে। বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল না। আমাদের মিটিগেশন ইমিশন, সেটা গ্লোবাল যে কার্বন ইমিশন, সেটার অনলি 0.51%, সেটা ইন রিসেন্ট টাইমসের ডেটা, আপ টু 2022 সালের ডেটা পর্যন্ত। এর আগে কিন্তু আরো কম ছিল, কিন্তু সবচেয়ে বেশি কনসিকুয়েন্সেস আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের যুব সমাজ আপনারা যারা গত বছর জুলাইতে রেভলিউশনে আপনাদের সাহসী ভূমিকা ছিল, এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট, এটাকে মোকাবেলা করার জন্য কিন্তু আপনাদের ভয়েস দরকার, ইউথ ভয়েস দরকার।
সেই জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা সারাদিন ব্যাপী একটা ওয়ার্কশপ করব। এখানে আমরা জানবো বিভিন্ন বিষয়, চ্যালেঞ্জেস আমরা দেখব, আমরা ডিসকাস করব। সেই চ্যালেঞ্জেসগুলোর সমাধান কি হতে পারে সেটা নিয়েও আমরা কথা বলবো নিজেদের ভিতরে, এবং সেই সমাধানগুলো আমরা তুলে আনবো। এরপরে যেটা হবে যে আপনাদের প্রত্যেকের টেবিলে একটা করে ল্যাপটপ দেওয়া হবে আফটার ব্রেকআউট, আমাদের এই প্লেনারি সেশনের পরে। আপনাদের ডিসকাশন শেষে আপনাদের যে সমাধান, রেকমেন্ডেশন, সেগুলো আপনারা সেই ল্যাপটপে কোনো একজন আপনার রিপ্রেজেন্টেটিভ সেই ল্যাপটপে আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। যে ওয়ার্কশপ থেকে আপনাদের যে রেকমেন্ডেশনগুলো আসবে এবং আপনাদের যে চ্যালেঞ্জেস, যা কি হাইলাইটসগুলো, সেগুলো আপনারা জাস্ট ইটস এ ভেরি বেসিক একটা প্রেজেন্টেশন হবে। সেই প্রেজেন্টেশনটা আপনাদের থেকে যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের আফটার লাঞ্চ যে সেশন, সেই সেশনটাতে আপনারা আমাদের এখানে বোথ ইউথ অ্যান্ড অলসো যারা সিনিয়র রিসার্চার, যারা বহুত দিন যাবত আপনার জলবায়ু নিয়ে কাজ করছেন, সেরকম একজন থাকবে। তাদের সামনে আপনারা ক্যান্ডিডেট ডিসকাশন করবেন যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, এইটা আমাদের ভয়েস। সো দ্য আলটিমেট গোল ইজ টু ব্রিজ দ্য গ্যাপ। অনেক সময় আমাদের ইউথদের কাছে আমরা জানতে চাই না যে তোমরা কি চাও, আমরা কি চাই, আমাদের কাছে জানতে চাওয়া হয় না, কিন্তু আমাদেরকে তো কিছু বলার আছে, তাই না? সো টু ব্রিজ দ্য গ্যাপ আমরা এখানে নিয়ে আসছি আমাদের যারা সিনিয়র ক্লাইমেট রিসার্চার, তাদেরকে অ্যাট দ্য সেম টাইম যারা ইয়াং প্রফেশনাল, যারা ক্লাইমেট নিয়ে কাজ করছে, অ্যাক্টিভিস্ট, তাদের কাছেও। সো বোথ টুগেদার আজকের যে ডিসকাশনটা হবে সেটার ভিত্তিতে আমরা একটা পলিসি নোট করব, চিন্তা করছি। আপনাদের যে সমস্ত রেকমেন্ডেশন, আজকের যে আলোচনাগুলো হবে সেটা সামারাইজ করে সেটা আমরা পরবর্তীতে পাবলিশ করব। অ্যান্ড ভবিষ্যতে যখন এই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বাজেট হবে, আজকের সেশনের পরে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই বুঝতে পারবেন যে ক্লাইমেট চেঞ্জ বাজেটটা কোথা থেকে কিভাবে আসছে, কিভাবে করছে, কোথায় আমাদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ আছে, কোথায় সরকারকে প্রশ্ন করার সুযোগ আছে। কারণ একজন সচেতন নাগরিক হিসাবে প্রশ্ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো সেই বিষয়গুলোতে আমরা ঠিকমতো প্রশ্ন করতে পারি, তাদেরকে যাতে পলিসি মেকারদের আমরা বলতে পারি। এবং আপনারা যারা লেখালেখি করেন, যদি বা করে থাকেন, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্টস, হোপফুলি আপনারা ব্লগও লেখালেখি করেন, আজকের পর থেকে আপনারা এই বিষয়টা নিয়ে আরও লেখালেখি করবেন। এবং নট অনলি দ্যাট, এর পরবর্তীতে আমরা হয়তো একটা ইউথ ক্লাইমেট লেড হাবও আমরা হয়তো বা চালু রাখবো, যেখানে আমরা সবাই কানেক্টেড থাকবো। আমাদের প্রত্যেকটা অঞ্চলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনারা যারা আছেন সবার ডেটাবেজ এবং সবার সবকিছু আমাদের এখানে আছে, আমরা সবসময় কানেক্টেড থাকবো। সেই প্ল্যাটফর্ম থেকে হয়তো বা আমরা আরও বেশি অ্যাট দ্য সেম টাইম আমরা রিসার্চ করব, রিসার্চের পরে সেটা ডিসেমিনেশন হবে, এবং সেটা যাতে আমাদের পলিসি মেকারদের কাছে পৌঁছায় সেটার জন্য আমাদের অ্যাক্টিভিজমের দরকার। সো রিসার্চ অ্যাট দ্য সেম টাইম আমাদের পলিসি মেক অ্যাক্টিভিজম চলতে হবে, আদারওয়াইজ আমাদের ভয়েসটা এবং আমরা যা চাই সেটা পৌঁছাবে না। ওয়ান্স উই রিচ টু দ্য পলিসি মেকারস, দেন দে উইল make it to the international global community, so we need this. সো এটা বলে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সো আমি একটা ওভারঅল স্ন্যাপশট আজকে বললাম। সো অ্যাট দিস পয়েন্ট আই উড লাইক টু রিকোয়েস্ট মিস ফারহা তাসনিম টু প্রেজেন্ট অন climate budget, fiscal framework and public finance management. Thank you. Thank you. Good morning, everyone. I am Farha Tasnim, and I will be walking you through the landscape of Bangladesh's climate budgeting, the framework, finances, and gaps, and how these connect to the next generation policymakers and climate leaders. So here's an outline of the journey we'll be taking. First, we'll explore the scale of Bangladesh's climate change and financing needs, and then we'll go to the legal and fiscal structures in place or already existing policy frameworks. Then we'll dive into the climate budget, its foundational framework, and how much is allocated and how is it utilized. Finally, we'll talk about the gaps in coherence and implementation and accountability, and finally leave with some guiding questions for the breakout sessions. So let's start with where we stand. Bangladesh is one of the most climate vulnerable countries in the world. Every year, we lose around $3 billion, that's around 1% of the GDP of the country, due to extreme climatic events like floods, cyclones, and salinity intrusions, etc. Now let's look at the needs, the financing needs to deal with such losses. Our National Adaptation Plan, NAP, which is a government-led
Is the screen visible now? Okay, great. Our National Adaptation Plan, NAP, which is a government-led strategic roadmap that outlines how a country will adapt to the impacts of climate change across key sectors and regions, estimates will need about $230 billion US by 2050 just for adaptation. Thus, the actions that are taken to adjust and prepare for the current or expected effects of climate change. That translates to about 8.5 billion US annually, with $6 billion US expected from external or international sources. The World Bank further adds that we will be needing around 12.5 billion US per year, or 3% of our GDP, just by 2025, that is this year, to keep us on track. Now, this gap between risk and response is the heart of our fiscal climate story. Now to our international commitments. Under the Nationally Determined Contribution, NDC, which is a country's official climate action plan under the Paris Agreement, stating its target for reducing emissions and building resilience, Bangladesh has pledged to reduce emissions and build resilience. To meet those targets, we will need $116 billion US in total, of which $25.95 billion US will be covered by our own domestic budget. Thus, these are our unconditional commitments, but $90.23 billion US is conditional. Thus, we can only deliver this if the international partners provide climate finance. And there is a huge financing gap. As per the analysis of last year's fiscal year's budget, we are short by 5,792.34 billion Bangladeshi taka just to meet the SDG goal 13 of climate action. Public finance thus becomes an essential part of bridging this gap. It helps us to anchor climate action, mobilize private and international finance, identify, track, and climate spending through climate budget, improve transparency and accountability, and support other fiscal reforms related to climate change. We will not be starting from scratch. Bangladesh has a rich climate policy foundation, from the Environment Conservation Act in 1995 to the Bangladesh Delta Plan and Climate Fiscal Framework, and the recently submitted nationally determined contributions of 2025. But the challenge is not about having these plans. It is about aligning these finances, aligning these plans, aligning these implementations and accountability. Let's look at the Climate Fiscal Framework. Climate Fiscal Framework is a national policy tool that integrates climate priorities into public financial management by guiding how climate-related spending is planned, budgeted, tracked, and reported within a government's fiscal system. Introduced in 2014, Bangladesh's first climate fiscal framework had the following features. It estimates and prioritizes the costs of climate action, and we see how to access finances from national and international sources, and how also to deliver these funds efficiently to the implementing agencies and local institutions, how to track these expenditures and ensure transparency and accountability. And in 2020, we got the updated climate fiscal framework, which aligns with newer, broader development strategies of the 8th fifth-year plan, and it also broadens participation, explicitly incorporating the roles of private sector, NGOs, civil society organizations, and making it more inclusive and citizen-centric. It also expands fiscal instruments, linking climate policy not only with traditional fiscal tools like taxation, VAT, subsidies, and pricing, but also with lending and insurance policies that influence climate-related investment and risk management. Building on this, the climate budget was introduced in fiscal year 2017. By 2026, it covers 25 ministries and aligned with 6 themes from the Bangladesh Climate Change Strategic and Action Plan, BCCSAP, including food security, disaster management, mitigation, and institutional capacity. The idea is to make climate spending visible, accountable, and effective. Now let's see how the budget is allocated. In fiscal year 2026, climate-relevant allocations were 41,209 crore Bangladeshi taka, or 10% of 25. 10% of the 25 ministries I just mentioned of their budget,
but just 5.22% of the total national budget, and only 0.66% of the GDP, which is less than previous year's percentage. The development expenditure, which is the government's expenditure for creating assets, services, and services to build the country's productive capacity. The development expenditure has also risen from 40% to 65% of the climate budget, showing a shift towards more long-term investment-driven approaches, which is actually a good thing. Next, let's see the budget by themes. So, in fiscal year 2026, here's how the budget is distributed. 43% of it goes to food security and social protection, mitigation gets 14%, disaster management about 5.7%, and research and knowledge barely 2.6%. This tells us that we are prioritizing short-term resilience over long-term transformation, but both are necessary. There should be a balance between these two, otherwise we won't be able to achieve our climatic goals. And let's next see the climate budget utilization. Utilization is how much of the budget is actually utilized or actually used. So mathematically saying it's actual expenditure divided by the revised budget of that sector. So utilization has improved, now averaging around 85%, but development projects still lag behind non-development ones. The Ministry of Environment, Forest and Climate Change saw an increase from 0.18% to 0.27% of the national budget, or 0.03% of the GDP. Still, that's way below the 8th fifth-year plan target of 0.10% of the GDP. So see, 0.03% is the current number we have, and we wanted to have it at 0.10%. Next, I don't know if the numbers are quite visible, but let me just summarize the section. So this is the sectoral insights of the 25 ministries and divisions I was talking about earlier. The Ministry of Agriculture and Ministry of Industry dominate spending under food security theme. Over 90% of their climate budget is allocated there. However, some of this money goes to fertilizer warehouses, which actually harm the environment, showing disconnect between the impact and intent. Meanwhile, road transport division increased climate allocations from 2.14% to 3.22%, but most of it goes to traditional infrastructure and not sustainable transports. Now let's talk about the coherence, implementation, and adequacy of the policies. So what's not working? Our climate policies are ambitious. The national priorities are well articulated, but not fully reflected in the climate budgets. Sectoral strategies and budget allocations often lack the alignment, leading to fragmented implementation. MOEFCC's low budget share weakens its role in driving intersectoral climate coordination. Even with existing funds, the ministries and departments often do not have the capacity to utilize them fully. So there's a high need for capacity building of these ministries and relevant implementing agencies. Many projects are climate tagged without clear climate goals. Budget tagging remains inconsistent. Critical sectors like disaster management, research remain underfunded, together less than 6% of the climate budget, as we saw in the previous slides. Now let's talk about the existing methodology of tracking climate finance in Bangladesh. Since fiscal year of 2018-19, the Finance Division has been quantifying the amount of climate finance in climate budget report from the built-in climate public fiscal tracking methodology in the Integrated Budget and Accounting System, IBAS system. So first, by linking BCC SAP themes, the 6 themes I showed earlier, and the programs with the climate relevant criteria, there's a linking, there's a match at first. And then assigning climate relevance weight against each of the climate relevant criteria. Third, the relevance of the projects and programs are evaluated, and then estimating climate finance for multiple relevance criteria for the programs. And finally, the climate finance weight for operating budget of the ministries and divisions are established. But the problem with this is only public finance has been considered for this tracking at this stage, and we believe there's a scope to incorporate the tracking of private sector financing. Bangladesh has adopted a hybrid approach, which is a mix of objective-based and benefit-based approach
that was described as the objective-based cost component approach in the Climate Public Finance Tracking Bangladesh in 2018. So what exactly is climate finance tracking? Climate public finance tracking is one of set of climate-related financial planning and management tools designed to understand the country's resource commitment to address the adverse effects of climate change. So basically understanding where the money is coming from and where it is going and how it is utilized, so that it is a completely accountable and transparent system. In 2018, Bangladesh published its first climate public finance tracking system, which I was just talking about. Now, how effective is this climate finance tracking? Bangladesh made a significant step in formulating the fiscal framework, aligning with existing policy measures to make the key entry points to green budgeting. However, the country needs a comprehensive green public finance management system to ensure budget execution and accountability and public participation at all stages. So, what is a green public financial management system? So a green PFM, it aims to adapting existing PFM practices to support climate-sensitive policies. Green PFM enables an integrated government strategy to combat climate change, and it also ensures the green policies are effective and funded within fiscal contents. Basically, it means that climate budget is not seen as a separate report only. It is integrated at every level of the budgeting system, so that it is not just an add-on topic. It is well integrated inside the system. Okay, so before I close, I want to leave you with a few guidance questions for the breakout sessions. First, how can climate budgets be more inclusive and gender responsive? Second, the digital tools, what digital tool could we improve or could we innovate for climate finance tracking? How can youth participate in local budgeting and adaptation planning? And what reforms are needed to make our institutions like the Ministry of Environment, Forest and Climate Change more effective? To wrap up, Bangladesh has laid down the frameworks, but we haven't yet closed the financing and implementation gap. We need a more equitable, efficient, and accountable climate finance system, and that cannot happen without the youth engagement. Let's use this dialogue from today to imagine not just the future we want, but the budgets and policies that will get us there. Thank you very much. Thank you, Farha, for your wonderful presentation. So আমি যদি একটু সামারি করি, আসলে কি মেসেজটা কি মেসেজটা হলো যে আমরা জানি যে 2016 সালের আগে বাংলাদেশে কোনো ক্লাইমেট বাজেটিং ছিল না। দেন 2017 সালে ক্লাইমেট পাবলিক ফিসক্যাল ফ্রেমওয়ার্ক এটা ফর্মুলেশন হয় আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন কোলাবোরেশন ক্লাইমেট ফাইন্যান্স মিনিস্ট্রি, ঠিক আছে? তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডার এবং ওদের এটা খুবই একটা জটিল একটা ব্যাপার। এটা যদি আপনাদেরকে কিছু ডকুমেন্টস আমরা পাঠিয়েছিলাম এর আগে স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে, এটা খুবই ইন্টারেস্টিং, যদি দেখেন তাহলে দেখবেন। তো দেখা যাচ্ছে যে আসলে এই ক্লাইমেট বাজেটিং এর আন্ডারে টোটাল 25টা মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন থাকে, হ্যাঁ? তো এরা এদের নিজস্ব অ্যালোকেশন পায়, কিন্তু যা দেওয়ার আগেই দিয়ে দেয়, দেওয়ার পরে খুঁজে খুঁজে বের করে কোথা থেকে ওইটাকে ক্লাইমেট ট্যাগ দেওয়া যায়। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল কিনা, মানে জাস্ট এ কোশ্চেন আর কি, জাস্ট টুয়ার্ডস, এটা কি হওয়া উচিত ছিল কিনা? অর শুড উই হ্যাভ জাস্ট আইডেন্টিফাইড ওয়ার দ্য ক্লাইমেট বাজেট ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্যাট দ্য অ্যালোকেশন। আমি অ্যালোকেশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি খুঁজে খুঁজে বের করছি যে হ্যাঁ এখান থেকে বলা যেতে পারে। আরেকটা জিনিস হলো, বাজেটে দুইটা ধরনের জিনিস থাকে, একটা হলো অপারেশনাল বাজেট, নন ডেভেলপমেন্ট বাজেট, আর একটা হলো ডেভেলপমেন্ট বাজেট। নন ডেভেলপমেন্ট বাজেটটা কি বা অপারেশনাল বাজেটটা কি? সেটা হলো সরকার তার যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন চালানোর জন্য অন্যান্য ব্যয় যেগুলো আছে, বেতন টেতন, তারপরে বিল্ডিং বানানো, বিভিন্ন ক্রয় টয় যেগুলো আছে, আমি যে সহজ ভাষায় বলছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এবং যাতে সবার কাছে জিনিসটা সহজ এবং মনে হয় যে পিকচারিয়াস, হ্যাঁ? তো এইটার জন্য ব্যয় করে, তাতে আমার কি লাভ? মানে আমি যদি প্রশ্ন করি অ্যাজ এ সিটিজেন হিসাবে আপনার কি বেনিফিট, আপনার কি লাভ? কেউ কি বলতে পারেন কারো কোনো লাভ আছে কিনা? আমাদের কোনো লাভ নাই, বাট দিস ইজ পাবলিক ফাইন্যান্স, ঠিক আছে? এটা মানুষের টাকা। আর আরেকটা বাজেট হলো ডেভেলপমেন্ট বাজেট, দ্যাট ইজ ওয়ার আওয়ার ইন্টারেস্ট লাইস।
ডেভেলপমেন্ট বাজেটটা হলো যে যেখানে জনগণের উন্নয়ন বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে বাজেটটা দেওয়া হয় সেটা। এখানে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা কি? মনে করেন এই হাওরের পাশ দিয়ে বা একটা খালের পাশ দিয়ে একটা রাস্তা করে দিল, হ্যাঁ, আপনার স্থানীয় সরকার বা স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তিনি করার পরে বলল কি যে এই রাস্তাটা করার ফলে আমাদের এই যে যে নদী ভাঙ্গন বা খালের যে পাড় ভাঙ্গন সেটা হবে না, সো দ্যাট ইজ এ ক্লাইমেট বাজেট। ইজ ইট অ্যাকচুয়ালি দ্য ক্লাইমেট বাজেট? ইট ইজ নট। ফর ইনস্ট্যান্স কিছু কিছু জায়গায় সমস্যা ছিল এরকম যে আমরা যখন দেখেছি যে হ্যাঁ ফুড সিকিউরিটিতে আমাদের সবচেয়ে বেশি অ্যালোকেশন থাকে আর হইলো মিটিগেশনে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জন্য আসলে মিটিগেশনটা খুব বেশি রিলেভেন্ট না, কারণ আমরা তো মিটিগেশন খুব একটা করি না। অ্যাজ আই সেড যে আমরা আমাদের গ্লোবাল শেয়ার হলো অনলি 0.5%, 1%ও না, 0.5%-এরও কম, হ্যাঁ। কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিসিসিএসএপি যেটা 2009 সালে আমাদের সরকার ফর্মুলেট করেছিল, সেটার আন্ডারে 6টা থিমাটিক এরিয়া আছে। এই 6টা থিমাটিক এরিয়াতে আবার বাজেট অ্যালোকেট করে, এবং সেটাতে একটা হলো ফুড সিকিউরিটি। এই ফুড সিকিউরিটিতে যে টাকাটা দেয় সেখানেও কিন্তু একটু সমস্যাটা আছে। সমস্যাটা হলো যেমন মনে করেন ইউরিয়া সার কারখানার জন্য বা ইউরিয়া সার স্টোর করবে সেটার জন্য একটা ওয়্যার হাউস বা গুদাম ঘর বানাইলো সাপোজ, যেটা আমরা দেখলাম আমাদের বার্ষিক উন্নয়ন যে রিপোর্ট সেখানে, সেইটাকে তারা ক্লাইমেট বাজেট হিসাবে দেখিয়ে দিয়েছে। এখন এটাকে ক্লাইমেট বাজেট কিনা এর একটা প্রশ্ন আর কি, হ্যাঁ। সো ইউ সি, সো দ্য থিং ইজ দ্যাট যে এই ক্লাইমেট বাজেটটা টপ ডাউন অ্যাপ্রোচ না হয়ে বটম আপ অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল। নিচ থেকে কাদের কি দরকার সেই দরকারটাকে নিয়ে এসে উপরে যাওয়া উচিত ছিল, এবং আমাদের যে আননেসেসারি অপারেশনাল কস্ট যেগুলো আমাদের দরকার নাই, যেগুলো জনহিতকর না, যেগুলো জনগণের কল্যাণে লাগে না, সেগুলোকে কমিয়ে আমাদের ডেভেলপমেন্ট বাজেট, উন্নয়নমূলক যে বাজেটটা সেটা আমাদের বাড়ানো উচিত ছিল। আর আরেকটা বিষয় হলো অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রিজ অলসো দ্য ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ হিসাবে আমাদের হয়তোবা গ্রিন পাবলিক ফাইন্যান্স যে সিস্টেম সেটা ইন্ট্রোডিউস করা উচিত, কারণ তাহলে আর আমাদের নতুন করে ক্লাইমেট বাজেট নিয়ে চিন্তা করবেন, আমাদের ওভারঅল হোল বাজেটিং প্রসেসটাই গ্রিন থাকবে। সো দ্যাটস দ্য মেইন মেসেজ অফ দিস presentation, and I just took the liberty to sum up. Now I would like to request Mr. Takrim Hossain to present on adaptation and mitigation planning for climate zone in Bangladesh. Good morning, everyone. I am Mohammad Takrim Hossain from the Center for Policy Dialogue. It's a pleasure to join today's Youth Policy Dialogue and workshop on climate adaptation and mitigation. And in the next 10 minutes, I will be talking about something that's both urgent and deeply relevant to all of us: how Bangladesh can plan climate adaptation and mitigation in a way that fits our diverse realities. So as you can see, the presentation is titled Planning for Climate Adaptation and Mitigation, tailored to specific climatic zones in Bangladesh. And the goal today is to set the stage for our dialogue by highlighting why region-sensitive climate planning is essential in Bangladesh, what strategies are already in place, and where the gaps and opportunities lie. So as we all know, developing countries are disproportionately vulnerable to climate change, geographical exposure, particularly to warming temperatures and coastlines. Okay. So as I was saying, particularly to warming temperatures and coastlines combined with economic constraints severely limits adaptive capacity. And Bangladesh is no exception. Between 2010 and 2019 alone, we faced 185 extreme weather events: heat waves, cyclones, floods, droughts, which ranks us as the 7th most climate-affected country globally. Climatic
impacts are already undermining development, damaging homes, crops, and infrastructures, and causing substantial economic losses as well. And this is why adaptation matters. If we act proactively and contextually, Bangladesh can still safeguard its people, its economy, and the ecosystem. Okay, so despite our small land area, Bangladesh exhibits remarkable ecological and climatic diversity. We have coastal mangroves in the southwest, river floodplains that stretch across the country, the flash flood-prone Haur wetlands in the northeast, arid Barind tracts in the northwest, the forested and hilly terrain of Chittagong Hill Tracts, and the ever-expanding, heat-prone urban centers like Dhaka and Chittagong. Each region faces distinct climatic threats: cyclones and salinity in the coast, droughts inland, flash floods in the Haurs, landslides in the hills, and urban heat and waterlogging in practically everywhere in our country, but specifically in cities. This diversity makes a compelling case against uniform approaches. So now let's take a step back. So why doesn't a one-size-fits-all climate strategy doesn't work? Because climate risks are highly localized. For example, cyclone shelters may be life-saving on the coast, but they do not help a farmer in drought-prone Noga who needs irrigation access. Likewise, drought-resilient rice won't help farmers in Sunamganj who face sudden flash floods. Uniform programs overlook this nuance and often fail to meet local needs. This is why Bangladesh has moved towards a climatic stress area approach, grouping regions by shared vulnerabilities to redesign and tailor interventions. Why doesn't it work? Okay. So if we look at the National Adaptation Plan, it lays out this approach comprehensively. It classifies the country into 11 different climate stress areas based on geographical and hazard patterns. And these include, as you can see, the southwestern coast, which is exposed to cyclones and salinity, the drought and barren zones in the northwest, the Haur Basin, which is subject to flash flooding. And then we have urban areas dealing with heat stress and drainage failures, and others as well. And this zonal classification ensures that planning isn't centralized or generalized, it's risk-informed and area-specific. Here is a summarized table of those 11 climate stress areas. Each area reflects a specific set of climate risk and corresponding intervention needs. For instance, if we look at the southwestern coast, which faces cyclones and it needs storm-resilient infrastructure, on the other hand, the drought and buried areas of the northwest focuses on water scarcity and irrigation efficiency. And if we look at the urban areas, those areas require drainage upgrades and heat action plans. And this classification gives us a structured way to prioritize investments and actions where they are needed the most. Our National Action Plan, which is commonly known as NAP, this proposes a total of 113 adaptation interventions, and each of them are tagged to one or more of the climatic stress areas. To give you guys an example, in coastal zones, key actions include saline-tolerant crops, mangrove reforestation, and cyclone-resilient housing. If we look at the drought-prone regions, rainwater harvesting and efficient irrigation systems take priority. In the floodplains and Haur wetlands, interventions focus on early warning, raised homesteads, and floating agriculture. In the urban areas, the emphasis is on improved drainage, green infrastructure, and heat stress mitigation. This is a granular evidence-driven approach, and it's a major improvement over older and more generalized planning models.
if we look at our Delta plan, which is known as the BDP 2100, it takes a similar approach, but through a water management lens. It defines 6 hotspot regions, which largely align with the climate stress areas of the National Adaptation Plan. To give you examples, the coastal zone, with focus on embankments, salinity control, and the Sundarban conservation. The drought areas propose upstream water retention and irrigation reforms. If we look at the How regions, with protective infrastructure for the critical single crop season. And if we look at the Chittagong Hill Tracts, this area prioritizes landslide prevention and water management. Now the critical question. So how much of this has translated into action? On paper, both NAP and BDP 2100 outline a robust framework. BDT 2100, for instance, prioritizes 65 projects for its first phase up to 2030, covering all 6 hotspot regions. However, implementation has been stagnant and slow. Most projects remain at planning or pilot stages. There has been progress, like embankment reinforcements and better early warning systems, but zone-specific interventions haven't scaled up across the country yet. So we can see that there is a clear disconnect between planning at the national level and implementation at the community level. So what's exactly holding us back? First, coordination. Climate adaptation involves multiple ministries and local bodies. And without institutional alignment, progress stalls, which we are currently observing in our country for a long time. Secondly, funding. So adaptation measures are extremely expensive. Though Bangladesh dedicates a decent sizable portion of its budget, international funds are extremely uncertain and slow. Without adequate finance, large-scale projects remain stuck. Thirdly, local capacity. So many local governments lack the training, data, or tools to localize the national strategies to implement at the ground level. If we talk about inclusion, women, youth, and marginalized groups often remain outside formal planning, which leads to a top-down approach that misses the community needs. Finally, if we talk about accountability, progress monitoring remains extremely weak in our country, especially at the local levels. Without clear roles and tracking mechanisms, responsibilities are diluted. And these are not the technical issues alone, they are governance issues. And that's why today's dialogue becomes extremely relevant. Finally, with this context in mind, I want to leave you with a few guiding questions as we transition into the dialogue session. Firstly, local action. We want to know, in your region, what's the most urgent climate risk, and how might adaptation be tailored to address those? We want to know about youth engagement. We want to know how can young people like us support and lead local implementation. To overcome barriers, we want to know, what do you guys think is the toughest hurdle, or how do we move past it? Finally, inclusion and accountability. How can we make sure that the adaptation planning includes all voices and the promises are kept? I want to say that you all bring lived experiences from across Bangladesh. As we saw a bit earlier, you guys represent coastal areas, urban areas, Haur, hill tracts, and the floodplains. And I believe your insights will be crucial to make these policies responsive and grounded. To conclude, Bangladesh has made great strides in crafting adaptation and mitigation plans that respect our country's geographic and climatic complexity, but the real test lies in implementation. And to succeed, these plans must move from the central policy rooms to villages, cities, hills, specifically where climate threats are already lived realities. And for that, I believe, and we all believe, voices and leadership of youth will be extremely critical. Thank you so much. Takrim, for your presentation. বেসিক্যালি যদি একটু বাংলায় বলি আর কি, যে বিষয়টা হলো যে ওভার দ্য টাইম গভর্নমেন্ট অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, হ্যাঁ,
তো রিসেন্ট টাইমসে যে ইনিশিয়েটিভগুলো সেটা যেমন হলো ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এটা UNFCCC-তে জমা দিয়েছে 2022 সালে। তো এখানে ক্লাইমেট জোন ধরে ধরে বিভিন্ন ধরনের প্ল্যানিং গভর্নমেন্ট করেছে, কিন্তু করার ফলে যেটা করেছে ভালো হয়েছে, আমাদের সুন্দর সুন্দর প্ল্যান আছে, কিন্তু এটা করতে হলে কি ধরনের কোঅর্ডিনেশন দরকার এবং কি কি দরকার কিভাবে করব এটার কোনো গাইডলাইন নাই। হ্যাঁ, শুধুমাত্র বলেছে যে আমরা এটা করতে চাই, এখানে এটা করতে চাই এবং এটার জন্য এত টাকা দরকার, যদি আমি সহজভাবে বলি আর কি আপনাদের বোঝার ক্ষেত্রে। কিন্তু ঠিক আছে, সাপোজ আমি অ্যাজ এ ফাইন্যান্সার, আমি অ্যাজ এ ইনভেস্টর, আমি আপনাকে ইনভেস্ট করব, বাট ইউ হ্যাভ টু গিভ মি আ ভেরি প্রপার গাইডলাইন যে আমি আমার ইনভেস্টমেন্টটা, আমি আপনার টাকাটা দিয়ে এইভাবে জিনিসটা করব। ওই জিনিসটা আরেকটা জিনিস হলো, এটা ইনফ্যাক্ট অনেক সময় ধরে ইন্টার মিনিস্ট্রিয়াল যে কোলাবোরেশন, কোঅর্ডিনেশন, যেমন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারা তো প্ল্যান করেছে অবভিয়াসলি, তারা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যারা আছে তাদের সাথে কথা বলেছে। আমাদের লোকাল গভর্নমেন্ট ডিভিশন একটা আছে, অর্থাৎ উপর থেকে যেই অ্যালোকেশনটা দেয় সেটা লোকাল গভর্নমেন্ট ডিভিশনের কাছে যায়, তারা তাদের ওই এলাকার LGRD বলে আর কি, তাদের এলাকার বা থানার বা তাদের উপজেলার বা জেলার কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার সেই বিষয়গুলো কিন্তু তারা চিন্তা করে তখন ওই অ্যালোকেশনটা ব্যবহার করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, যেমন সাপোজ মনে করেন একটা প্ল্যান প্রোগ্রাম আমি নিয়েছি সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু ওই যেটা বললো যে যেই জিনিসটা হয়তোবা উত্তরবঙ্গের জন্য প্রযোজ্য সেটা হয়তোবা হাওড়ের জন্য প্রযোজ্য না, তো যেই জিনিসটা হাওড়ের জন্য প্রযোজ্য সেটা হয়তোবা আমাদের দক্ষিণবঙ্গের জন্য প্রযোজ্য না। তো তাহলে এই প্ল্যানটা যখন আমরা নিয়েছি তখন কি আমরা LGRD বা তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশনটা কি ঠিক ছিল কিনা, সেটা একটা প্রশ্ন। যদি করা যায় তো সেটা কিভাবে। আরেকটা জিনিস হলো যে সরকার নিজের মতো করে বা যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম হয় সেগুলো নিজের মতো করে হয়ে যায়, কিন্তু আমাদের লোকালি লেড কিছু অ্যাডাপ্টেশন থাকে, কিছু সলিউশন থাকে, নেচার বেস সলিউশন থাকে, তারা তাদের মতো করে বেঁচে যায়। যেমন আপনি যদি সুন্দরবনে যান, সুন্দরবনে 2007 সালে সিডরের কথা তো আপনারা ভুলে যাই নাই আমরা কেউ, তাই না? এবং আইলার কথাও আমরা কেউ ভুলে যাই নাই। এরপরে কিন্তু মারাত্মকভাবে এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তো সেখানকার লোকজন কিন্তু এমন না যে তারা বসে নেই, তারা কিন্তু তাদের মতো করে কিছু কিছু সলিউশন বের করেছে। তারা কেওড়া চাষ বা অন্যান্য জিনিসগুলো করে তারা, ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে জুন মাসে যখন সাতক্ষীরা অঞ্চলে আমি গিয়েছি দেখতে, ক্লাইমেট জোনে একদম একদম মানে রুট লেভেলে, ইনফ্যাক্ট আই হ্যাড টু ক্রস এ রিভার উইথ ট্রলার। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে সেখানে শুধুমাত্র চিংড়ি ছাড়া আর কিছু হয় না, খুবই খারাপ অবস্থা। কিন্তু এর মধ্যেও কিন্তু একটা সলিউশন বের করেছে। এই যে আপনারা এখন হয়তো বা যারা ক্লাসে যান ঢাকায় বা অন্য জায়গায়, অনেক সময় রাস্তার মাঝখানে আপনারা জুসের দোকান পান, বা মনে করেন বন্ধু বান্ধব নিয়ে জুস খান, তরমুজের জুস খান না? তো এই অসময় তরমুজ কোত্থেকে আসে জানেন? এই সাতক্ষীরা থেকে আসে। তো তারা একটা কাজ করেছে, সেটা হলো তরমুজটা কিন্তু আপনার একটু মাটিতে হয়, অর্থাৎ একটু বালু মাটিতে হয়, কিন্তু তারা একটা বুদ্ধি বের করেছে যে তারা এটাকে করে কি মাচায় করে, ছোট এই তরমুজগুলো কিন্তু এখন ছোট ছোট দেখবেন, মাচায় করে, অর্থাৎ গাছটা লাগায়, গাছের গোড়াটা থাকে পানিতে, তো গাছটা ওই পানিটা নিয়ে উপরে তরমুজটা হয়। কিন্তু পানিটা তো স্যালাইন, কিন্তু ওই তরমুজে স্যালাইন পানি থাকলেও সমস্যা নেই, সেটা সে অবজার্ভ করতে পারে। কিন্তু এটার জন্য বীজ দরকার, এই ধরনের ফসলের জন্য বীজ দরকার, সেই বীজটা কিন্তু আমাদের সরকার ফ্যাসিলিটেট করতে পারে। তো এই ধরনের যে ইনোভেটিভ আইডিয়াসগুলো বা এই ধরনের যে প্রোগ্রামগুলো, সেগুলোকে আরেকটু নজর দেওয়া উচিত বলে আমরা মনে করি। তো আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকবে সম্ভবত এই গ্রুপটা, তাই না? এই গ্রুপটার কাছে যে প্রশ্নগুলো আছে, আপনারা আজকে আপনাদেরকে মানে মডালিটিটা হবে এরকম যে আমরা আগে প্রশ্নগুলো আপনাদের কাছে দিব অথবা দিব না, অথবা এমন বলবো যে আপনি যে কোনো একটা গিভেন ইয়ার কনটেক্সট, আপনি যে কোনো একটা চ্যালেঞ্জ আপনি বলার পর আপনারা সবাই কাগজে করে একটা করে চ্যালেঞ্জ লিখবেন, লিখে আমাদের এখানে ফ্যাসিলিটেটর থাকবে, তারা এখানে দিবে। এরপরে আপনারা একদম ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিকভাবে আপনারা আলোচনা করবেন যে চ্যালেঞ্জটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে আপনারা পরবর্তীতে আপনারাই সলিউশন খুঁজবেন যে আসলে আপনাদের অভিজ্ঞতা কি, কিভাবে এটা সলিউশন করা যায়। সেই সলিউশনের উপরে কিন্তু গণতান্ত্রিক ভিত্তিতে আলোচনা হবে। হ্যাঁ, সবাই আলোচনা করবেন, কাউন্টার আর্গুমেন্ট দিবেন, একটা সলিউশন থাকবে ওই চ্যালেঞ্জেসটার উপরে, ঠিক আছে?
তো এইভাবে করে আমরা হয়তোবা অনেক বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকটা গ্রুপ থেকে যাতে 5টা করে চ্যালেঞ্জ এবং রেকমেন্ডেশন যাতে অ্যাটলিস্ট আসে, এর পাশাপাশি কিছু ওভারঅল রেকমেন্ডেশন যাতে আসে। So at this stage, I would not stress more since we are already running the schedule behind. So I would like to request my colleague, Mr. Syed Arafat Zubair, to present on climate justice, inclusivity and accountability. আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আরাফাত জুবায়ের। আমি সিপিডিতে প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি এবং আমরা সিপিডি ক্লাইমেট উইকে মূলত এটা ডিসকাস করার চেষ্টা করছি যে ক্লাইমেট যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ডিসকাস করব এবং কিভাবে আমরা সলিউশন করব। তো আমাদের একটা মোটো হচ্ছে টু প্রোভাইড সাম সলিউশনস দ্যাট উইল ওয়ার্ক। তো আমার দুইজন কলিগ অলরেডি এটা নিয়ে কথা বলেছেন। আমি মূলত ক্লাইমেট জাস্টিস, ইনক্লুসিভিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এই 3টি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু একটা গ্রাফ দেখাতে চাচ্ছি। মূলত কাজ করছে না। থ্যাংক ইউ। আমরা যদি এটা দেখি যে 2008 থেকে 2024 এ পর্যন্ত 122টি এক্সট্রিম ইভেন্ট হয়েছে। যেমনটা তাকরিম ভাই বলছিলেন, এটা মূলত আইডিএমসি রিপোর্ট থেকে নেয়া, ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার থেকে নেয়া, এবং এটা বিভিন্ন রকমের যে ক্লাইমেটিক ইভেন্ট হয়েছে সেগুলো স্টর্ম হতে পারে, ইরোশন হতে পারে, আর্থকোয়েক হতে পারে, ম্যাস মুভমেন্ট এবং ফ্লাড হতে পারে। আমরা যদি এটা খেয়াল করে দেখি, ফ্লাডের কারণে অ্যারাউন্ড সবচাইতে ফ্লাড এবং স্টর্ম এই দুটোর কারণে মূলত ক্লাইমেট ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট এটা বেশি হয়েছে। আমি যদি দেখি কিছু মানুষ এখানে যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা কথা বলছিলেন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট সম্পর্কে। আমরা এটা খেয়াল করে যদি দেখি, গত 2008 থেকে 2024 পর্যন্ত অ্যারাউন্ড 21.2 মিলিয়ন পিপল যারা রয়েছে তারা ক্লাইমেট ইনডিসপ্লেসড হয়েছে, অর্থাৎ তাদের যে বাসা বা তাদের যে বাড়ি রয়েছে সেখান থেকে তারা অন্য কোথাও ডিসপ্লেসড হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রবলেম। এটা প্রবলেম এই কারণে, আমরা যদি আরেকটি বিষয় এখানে খেয়াল করি, এখানে যদিও 2008 থেকে আমরা 24 পর্যন্ত ডেটা নিয়েছি, কিন্তু আমরা যত টাইমটাকে কমাতে থাকি, অর্থাৎ আমরা যদি 2018 থেকে 24 দেখি, এই ডেটাটা খুব অ্যালার্মিং এই অর্থে যে আমরা দেখছি যে 2008 থেকে 24 অ্যারাউন্ড 21.2 মিলিয়ন পিপল ডিসপ্লেসড হয়েছে, কিন্তু 2018 থেকে 24 এই ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, অনেক হাই। তো এটা আমাদেরকে কি বলছে? এটা আমাদেরকে বলছে যে ক্লাইমেট যে বিভিন্ন এক্সট্রিম ইভেন্ট হচ্ছে তা ধীরে ধীরে অনেক বেশি হচ্ছে, এবং সময় টু সময় আমাদেরকে এটা আরেকটু ফোকাস করতে হবে যে এগুলো কীভাবে আমরা ট্যাকেল করব। আমি যদি আমার এখন প্রেজেন্টেশনে যাই, ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে কী কী ধরনের ইম্প্যাক্ট হয়। প্রথমত যেটি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে একটি রিপোর্ট বলছে, আইওএমের একটি রিপোর্ট বলছে যে 1 in 7 অর্থাৎ 7 জনের মধ্যে একজন ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্ট হবে 2051 সালের মধ্যে। এবং যারা ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্ট হবে, ঢাকা সিটিতে অনেকেই বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, এবং আমরা যদি দেখি এই কারণে স্লাম এরিয়াতে লোকজন বেশি হচ্ছে। অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাইরে থেকে এখানে আসছে তারা ঠিকমতো যে হিউম্যান রাইট সেটা তাদের পাচ্ছে না। এই ক্লাইমেট রিজিয়ন বা ক্লাইমেট ডিজাস্টারের কারণে কিছু কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে, যেমনটি ফখরুদ্দিন ভাই বলছিলেন, বিভিন্ন জন এখানে ক্লাইমেট ডিজাস্টার এরিয়া বা কোস্টাল জোন থেকে আসছে, এবং কোস্টাল জোন এরিয়াতে দেখা যাচ্ছে যে 13 মিলিয়ন পিপল এই ক্লাইমেট এরিয়াগুলোতে তারা এফেক্টেড হবে।
আমরা যদি দেখি ক্লাইমেট চেঞ্জের কারণে হেলথ আউটকামে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে, হেলথ আউটকামে একটা স্টাডি এখানে বলছে যে বার্থ যে এক্সপেক্টেন্সি রয়েছে সেটা কমে যাবে। কেন? যদি এখানে 1°C টেম্পারেচার রাইজ করে, এবং এইটার আসলে প্রোডাক্টিভিটি এবং ওয়ার্কিংয়ের উপরেও কিন্তু একটা প্রভাব রয়েছে। কিভাবে যারা বাইরে কাজ করছে তাদের উপরে হিট ওয়েভের একটা ইম্প্যাক্ট রয়েছে, এটা তাকরিম ভাই অলরেডি বলেছেন, ফারাহ আপুও বলেছেন, যারা বাইরে কাজ করছে তাদের এই কারণে প্রোডাক্টিভিটি লস হচ্ছে। ITUC যে রিপোর্টটা, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের একটা রিপোর্ট বলছে যে 10 ওয়ার্স ইকোনমি তারা ধরেছে ওয়ার্কারদের জন্য। এর মধ্যে যে 4টা ইকোনমি রয়েছে, 4টা ইকোনমি ক্লাইমেট ভালনারেবল ফোরামের মধ্যে পড়ে, অর্থাৎ এই সকল ইকোনমির ক্লাইমেট ভালনারেবিলিটি অনেক হাই। তার মধ্যে বাংলাদেশও রয়েছে, এবং আদার্স যে ইকোনমিগুলো রয়েছে সেগুলো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে আমরা একটা স্টাডি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি এবং ILOর একটা স্টাডি এটা বলছে যে 2% যে ওয়ার্কিং আওয়ার রয়েছে সেটা লস হয়ে যাবে। কি কারণে? এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে। এটা অলরেডি আমরা দেখেছি। এরপরে আসলে এখন ক্লাইমেট জাস্টিসটা কি? শুধুমাত্র বিষয়টা এটা ফখরুদ্দিন ভাই এবং তাকরিম ভাই, এটা অন্যরাও বলেছেন। ক্লাইমেট জাস্টিসটা দেখুন, আমরা খুব কম এমিশন করছি, তারপরে আমাদের উপরে এটার ইম্প্যাক্ট বেশি পড়ছে। শুধুমাত্র বাইরের যে ইম্প্যাক্ট পড়ছে বিষয়টা এমন না। প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এরিয়াতে ক্লাইমেট ডিজাস্টার হচ্ছে। এখানে সিডরের কথা হলো, এখানে 1998 বন্যার কথা হলো, অনেক কিছুর কথা হলো। আমরা যদি রিসেন্ট টাইমে যদি দেখি 2022 সালে সিলেট থেকে যারা এখানে আছেন তারা দেখবেন যে সিলেটে বন্যা হয়েছে। 2021 সালে, 20 সালে রাজশাহীতে আমফান হয়েছে। যারা আমরা আম বাগানে যারা কাজ করে, যারা আম চাষি, দেখা যায় যে তাদের উপরে এটার ইম্প্যাক্ট কিন্তু বেশি পড়ছে। অনেকেই রয়েছে যারা প্রাইমারি স্কুলের টিচার বা যারা খুবই নিম্ন পর্যায়ের মানুষ, তারা এইসব আম বাগানের উপরে তারা নির্ভরশীল। কিন্তু আমরা দেখতে পাই যে যখন এরকমের সমস্যা হয়, যখন ফ্লাড হয়, যখন স্টর্ম হয়, তখন এই সকল জায়গা নষ্ট হয়ে যায়। আমরা যদি 2022-এর যদি আমরা সিলেটের বন্যাও যদি দেখি, সুনামগঞ্জের অনেক মাছ এখানে নষ্ট হয়ে গেছে। তো এখানে শুধুমাত্র যে বাইরের কারণে যে ইম্প্যাক্টটা হচ্ছে বিষয়টা এমন না। তাকরিম ভাই যেমনটা বললেন যে আমাদের এরিয়া স্পেসিফিক পলিসি দরকার, সেই পলিসিগুলো আমাদের নাই। এখানেই মূলত ক্লাইমেট জাস্টিসের বিষয়টা চলে আসছে। কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে ক্লাইমেট জাস্টিসের উপর, যেমন 1972 সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম রয়েছে। এছাড়াও ইউএনই মূলত এই অনেকগুলো পলিসি নিয়েছে। প্যারিস এগ্রিমেন্ট রয়েছে, গ্লাসগো ক্লাইমেট প্যাক্ট রয়েছে, কিন্তু কোনো পলিসি আমাদের ক্লাইমেটের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারবে না যদি না আমরা লোকালি কোনো পলিসি ওইভাবে না নিই। এখানে কিছু বাংলাদেশের পলিসি রয়েছে, এটা অলরেডি আপু বলেছেন, ফারাহ আপু অলরেডি এটা বলেছেন। কিন্তু একটি বিষয় হচ্ছে, এটা ফারাহ আপু এবং তাকরিম ভাই দুইজনের স্লাইডে রয়েছে, যে একটার সাথে আরেকটা পলিসির সেটা কোনো কানেক্টিভিটি নাই। এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যখন একটা পলিসি হচ্ছে, ওই পলিসি হতে হতে আরেকটা যখন পলিসি আমরা ইন্ট্রোডিউস করছি, সেই পলিসি নাই, সেই পলিসি থাকতেছে না। এটা একটা বড় সমস্যা। একটা উদাহরণ দিতে পারি, যেমন গত 2022-23 সালে রাজশাহী থেকে ঢাকাতে যখন আমের মৌসুম হয়েছে, তখন কিন্তু ম্যাঙ্গো ট্রেন যাতায়াত করছিল, এবং এই ম্যাঙ্গো ট্রেনে কিন্তু মানুষজন 15 কেজি করে আম কিন্তু ফ্রিতে তারা প্রথমে পাঠাতে পারতো। এই জিনিসটা যখন এখন এই সাম্প্রতিক সময় আমরা যদি দেখি, এইটার জন্যও কিন্তু এখন তাদেরকে টাকা দিতে হচ্ছে। তো এগুলো কিন্তু প্রবলেম। একটা পলিসি বা একটা গভর্নমেন্ট যখন আসে, আরেকটা গভর্নমেন্টের পলিসি আমরা একদমই ডিসকার্ড করে ফেলছি। তো এগুলো কিন্তু এক একটা ইস্যু। এখন এখানে আমরা সিসি গ্যাপ নিয়ে কথা বলবো। সিসি গ্যাপটা আসলে কি কারণে জরুরি? সিসি গ্যাপটা আসলে কি? ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান। আমরা যদি দেখি, আমাদের যারা নর্থ ওয়েস্টার্নে রয়েছে বা যারা কোস্টাল এরিয়াতে রয়েছে, তাদের যারা মহিলারা রয়েছে তারা বেশি এফেক্টেড হচ্ছে। এফেক্টেড কি কারণে হচ্ছে? স্যালিনিটির কারণে এফেক্টেড হচ্ছে। এবং এই যখন স্যালিনিটি ওয়াটার যখন বেড়ে যাচ্ছে, তাদের মেনস্ট্রুয়াল হাইজিনের উপরে এটা ইম্প্যাক্ট পড়ছে, ডায়রিয়ার উপরে তাদের ইম্প্যাক্ট পড়ছে। এই কারণে ওমেনরা অনেক বেশি এফেক্টেড হচ্ছে, বাচ্চারা অনেক বেশি এফেক্টেড হচ্ছে, তাদের যে কগনিটিভ অ্যাবিলিটি সেটাতে তাদের উপরে প্রভাব পড়ছে। তো ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান বাংলাদেশে দুটো রয়েছে। একটা 2013 সালে প্রথমে করা হয়েছিল, এরপরে 2024 সালে করা হয়েছিল। এবং আমরা দুটোতেই দেখেছি যে দুটোর মধ্যে প্ল্যান শুধুমাত্র যেটা করেছে, এটা তাকরিম ভাই ভালো করে বলছিলেন, যে যখন 2024-এর যে জেন্ডার প্ল্যান, এটা শুধুমাত্র সেক্টর ওয়াইজ আলাদা আলাদা করেছে, এর থেকে খুব বেশি কন্ট্রিবিউশন এখানে নাই।
তারপরেও এটা গভর্নমেন্ট পলিসি হিসেবে এটা অনেক বেশি একটা কন্ট্রিবিউশন, কিন্তু আমরা মনে করি যে এই যে ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যানে যে 4টা এবং 6টা প্রায়োরিটি এরিয়া যে বলেছে, এই 4টা এবং 6টা প্রায়োরিটি এরিয়ার মধ্যে কোনো রকমের আন্তঃসংযোগ নাই, যেটাকে আমরা ইন্টারলিঙ্কেজ বলছি, এই ধরনের ইন্টারলিঙ্কেজ নাই। এবং এটা ফখরুদ্দিন ভাই কিছুক্ষণ আগে বললেন, যারা এটা ইমপ্লিমেন্ট করবে তাদের কাছে এটা সঠিক গাইডলাইন নাই। এটাই আমরা যদি দেখি এখানে BCCSAP যে পলিসি বলছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান, এই অনুসারে বাংলাদেশে কিছু পলিসি নেওয়া হয়েছে এবং এগুলো মূলত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেগুলো ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে ক্লাইমেট ট্যাগিং, অর্থাৎ প্রথমে বাজেট দেয়া হয়, এরপরে এটা চুজ করা হয় যে কোনটাকে ক্লাইমেট ট্যাগিংয়ের আন্ডারে ফেলা হবে। তো এটা যদি আমরা দেখি এরিয়া ওয়াইজ অর্থাৎ ডিভিশন ওয়াইজ আমরা এটা দেখতে পাই। আমি জানি না এটা কতখানি দেখা যাচ্ছে। আমরা যদি দেখি রাজশাহীতে এটা হলো 90টি প্রজেক্ট নেওয়া হয়েছে, রংপুরে এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে 69টি। এটা যদি আমরা ঢাকাতে দেখি, ঢাকাতে 162 162টি প্রজেক্ট নেওয়া হয়েছে, বরিশালে 145টি প্রজেক্ট, খুলনাতে 90টি প্রজেক্ট, চট্টগ্রামে 160টি প্রজেক্ট। যারা ময়মনসিংহ থেকে আছেন হয়তো তারা একটু করতে পারেন যে মাত্র 45টি প্রজেক্ট নেওয়া হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় খুব জরুরি, সেটি হচ্ছে কিছু প্রজেক্ট আছে যেগুলো আসলে ক্লাইমেট চেঞ্জের মধ্যেও পড়ে না, যেমন কিছু রাস্তাঘাটও হয়তো এমন প্রজেক্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেগুলো আসলে ক্লাইমেট চেঞ্জের সাথে কোনো সম্পর্ক নাই। এটি একটি প্রবলেম। এবং আরও একটি বিষয় আমরা যদি খেয়াল করি, এটি প্রতি বছরই গভর্নমেন্ট সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম নেয়, যেগুলো মূলত ক্লাইমেটের উপরে বিভিন্ন সেক্টর ওয়াইজ থাকে, হেলথের উপরে, ক্লাইমেট চেঞ্জের উপরে বিভিন্ন সেক্টর ওয়াইজ থাকে। আমরা যদি এই বছর দেখি, যারা ডেভেলপমেন্ট ইকোনমিক্স থেকে পড়েছি বা যারা আমরা প্র্যাকটিস করি, আমরা যদি এটি লক্ষ্য করে দেখি যে এই বছর কিছু প্রোগ্রাম যেগুলো ক্লাইমেট চেঞ্জে গত বছর ছিল সেগুলো নেই। এবং এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে কিছু প্রোগ্রাম আছে যেগুলো কাট অফ করা জরুরি ছিল, কিন্তু বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো চর এরিয়াতে বা যেগুলো হাওর এরিয়া স্পেসিফিক ছিল সেগুলোও মূলত বাদ দেওয়া হয়েছে। তো এগুলোর একটি প্রবলেম। চ্যালেঞ্জেস আসলে কি কি? এই চ্যালেঞ্জেসের বিষয়গুলো আমরা আগে বলেছি। সেটা হচ্ছে যে ল্যাক অফ গাইডেন্স, যারা এটা হলো পরিচালনা করবে এবং যারা এটা ইমপ্লিমেন্ট করবে তাদের মধ্যে কোনো গাইডেন্স নাই। এবং এটার কোঅর্ডিনেশন, একটা যে ইন্টারমিনিস্ট্রিয়াল যে কোঅর্ডিনেশন দরকার সেটা তাদের মধ্যে নাই। ইনসাফিসিয়েন্ট মনিটরিং ফ্রেমওয়ার্ক, এটা একটা খুব বড় প্রবলেম, যেগুলো ফারাহ আপু বলেছেন যে আমরা ক্লাইমেট যে ফান্ড আমরা দিচ্ছি প্রতি বছরই বাজেটে দিচ্ছি বা 5 বছর মেয়াদি বিভিন্ন প্রোগ্রামে আমরা দিচ্ছি, কিন্তু এগুলো ট্র্যাক করার জন্য যে ধরনের আমাদের ফ্রেমওয়ার্ক দরকার সেই ধরনের ফ্রেমওয়ার্ক নাই। এরপরে রয়েছে যে গ্রাউন্ড রিয়েলিটির সাথে আসলে খুব সম্পর্কযুক্ত এই পলিসিগুলো নাই। একজন ঢাকাতে মন্ত্রী বসে যা চিন্তা করছে তা হয়তো সুনামগঞ্জে বা রাজশাহীতে যেটা রয়েছে গ্রাউন্ড রিয়েলিটির সাথে সম্পর্ক না। আমরা জানি এখানে বিভিন্ন ইন্টারমিনিস্ট্রিয়াল অথরিটি জড়িত, কিন্তু আমরা এটা মনে করি যে যারা আপনাদের মতো যারা ক্লাইমেট প্র্যাকটিশনার রয়েছে এবং যারা হাওর এরিয়াতে বা যারা অন্যান্য এরিয়াতে যারা বসবাস করে, যাদের ট্রুলি ক্লাইমেট নিয়ে যাদের সমস্যা, তাদেরও এই সকল জায়গাতে ইনক্লুড করা দরকার। এবং এর ছাড়াও রয়েছে আরবান বায়াস রয়েছে, পলিটিক্যাল বায়াস রয়েছে। এখন কেউ যদি দেখা যায় যে কারো যদি পলিটিক্যাল পাওয়ার থাকে, সে ওই প্রজেক্ট বেশি পায়। এখন তার এরিয়া ক্লাইমেট স্পেসিফিক ভালনারেবল জোনে পড়ুক আর না পড়ুক, এটা বাংলাদেশের একটা অনেক বড় সমস্যা। এখানে মূলত প্রথমে যেটা রয়েছে সেটা ক্লাইমেট স্পেসিফিক SSNP, যেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যেহেতু আমার ওই স্লাইডে ঠিকমতো দেখা যাবে কিনা এই কারণে আমি এখানে ইনক্লুড করেছি। এখানে আপনারা যদি দেখেন যে কিছু কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো বাদ পড়েছে এবং এই সকল প্রজেক্টগুলো আসলে আমাদের দরকার ছিল। এখন ফার্দার ডিসকাশনের জন্য আসলে কি কি কোয়েশ্চেন, এগুলো অলরেডি আপু এবং ভাই তাকরিম ভাই এবং ফারাহ আপু বলেছেন। আমি তারপরেও কিছু এখানে কোয়েশ্চেন এখানে দিয়েছি। সেটা হচ্ছে পলিটিক্যাল এবং আদার্স যে স্টেক হোল্ডার রয়েছে তাদের মধ্যে কী রকমের আন্তঃসংযোগ ঘটানো দরকার, এটা নিয়ে আপনারা ডিসকাস করবেন। এবং টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট রয়েছে, এখানে বিভিন্ন রকমের LLM মডেল বা মেশিন লার্নিং মডেল আমরা ইউজ করতে পারি কি না, এই ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের যে ডেটা, এগুলো মূলত ডেটা বাংলাদেশে একটা বড় সমস্যা, এবং এই ডেটাকে আরও ইমপ্রুভ করার জন্য এগুলো আমরা কোনোভাবে ইনক্লুড করতে পারি কিনা সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন। এবং যে স্পেসিফিক পলিসি রয়েছে ক্লাইমেট ভালনারেবল জোনের জন্য, সেগুলো আমরা কিভাবে ইনক্লুড করতে পারি, যেটি তাকরিম ভাই বলেছেন, এটা নিয়ে আপনারা কথা বলবেন। এবং
আরও একটি বিষয়, এটা ফখরুদ্দিন ভাই বলেছেন যে আমাদের কিছু প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টগুলো আমরা হচ্ছে ক্লাইমেট স্পেসিফিক না, কিন্তু তারপরে আমরা সেগুলো ক্লাইমেট স্পেসিফিক নিই, এবং আমাদের অপারেশনাল এক্সপেন্ডিচার অনেক হাই, আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে খুব বেশি ফোকাস করি না। তো এইটা কিভাবে ডোমেস্টিক রিসোর্সে কিছু কাট অফ করে, যেগুলো আমাদের যে প্রজেক্টগুলো দরকার নেই সেই প্রজেক্টগুলো কাট অফ করে যে প্রজেক্টগুলো দরকার সেই প্রজেক্টগুলো কোনোভাবে আমরা ইনক্লুড করতে পারি কিনা, এবং এইখানে আপনাদের মতো যারা মাঠ পর্যায়ে রয়েছেন তাদের কী রকমের ভূমিকা রয়েছে বা আপনারা কী রকমের পলিসি নেবেন, এগুলো মূলত আমাদের ডিসকাশনের অংশ ছিল। এটা আমরা কিছু রেফারেন্স হিসেবে আমরা কিছু ব্যবহার করেছি, কিছু নিউজ পেপার আর্টিকেল, কিছু রিসার্চ আর্টিকেল, এবং আমাদের সিপিডির যে বিভিন্ন স্টাডি হয় সেগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি। তবে হ্যাঁ, যে কোয়েশনগুলো আমরা এখানে দিয়েছি এই কোয়েশনের মধ্যেই যে শুধুমাত্র আপনাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে এমন না, কেননা আমরা নিজেরাও ঢাকাতে বসে এই সকল অবজারভেশন করছি, কিন্তু আপনারা যারা ওই সকল এরিয়াতে থাকতেছেন, আপনারা যারা সত্যিকারে খুলনা বা রাজশাহী বা চিটাগং অর সিলেট এইসব এরিয়াতে আছেন, আপনারা আরও বেশি ভালো বলতে পারবেন। সো ধন্যবাদ, এখানেই আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জুবায়ের, খুব ভালো একটা আমরা উপস্থাপনা দেখলাম এখানে। তো এতক্ষণ তো আমরা বললাম, বাট আমি এখন খুব সংক্ষেপে অডিয়েন্স আমাদের যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছ থেকেও শুনতে চাই। আপনাদের সবার টেবিলে একটা করে ইয়ে দেওয়া আছে, মাইক্রোফোন দেওয়া আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো ধরনের অবজারভেশন বা কোনো কমেন্টস থাকে আপনারা কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো দ্যাটস দ্য মটো অফ দ্য ডায়ালগ মানে তো এটাই। সো এরপরে ওয়ান্স একটা রাউন্ড আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করে তারপরে আমরা ছোট্ট একটা ট্রি ব্রেক নিব। আমরা অলরেডি একটু পিছিয়ে আছি আমাদের সময় থেকে। সো আমি রিকোয়েস্ট যদি আমাদের টি ব্রেকটা একটু ছোট হয় দেন উই কাম ব্যাক অ্যান্ড দেন টু দ্য ওয়ার্কশপ অ্যান্ড ওয়ার্ক টুগেদার। সো আমি আপনাদের ফ্লোর, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান কেউ। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? এই টেবিলে তো একটা মাইক আছে, আপনারা কেউ প্রশ্ন করতে চান কারো কোনো? জি প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আপনি বসে বলতে পারেন, বসে বলুন, সমস্যা নেই। হ্যাঁ। যাই হোক, যেটা হচ্ছে মানে হয়তো জানার জন্য হয়তো একটু কম করছি, হয়তো সেটা হতে পারে, সেটা হচ্ছে পার্টিসিপেটরি বাজেট হতে পারে কিনা। কারণ হচ্ছে যখন হচ্ছে আমি নিজে কুতুবদিয়াতে বা সেন্ট মার্টিনে কাজ করতে যাই, দেখা যায় যে হচ্ছে ওই প্রান্তিক মানুষগুলো আসলে ফাইট করতে চায়। আসলে তারাও চায় যে হচ্ছে একটা সাস্টেনেবল সলিউশন আসুক, এবং তারাও চায় সাস্টেনেবল সলিউশনের পার্ট হোক। কারণ তারাও নিজেরা আসলে দীর্ঘ সময় ধরে আসলে যখন দেখে আসতেছে, তারা নিজেরা আসলে খুব সংগ্রামী মানুষ ছিল। এখন সমস্যা হচ্ছে যখন আসলে কথাবার্তাগুলো বলতেছি, আমার কাছে প্রায়োরিটি লিস্টটা যেমন, কিন্তু হচ্ছে ওই প্রান্তিক মানুষটার জন্য প্রায়োরিটি লিস্টে খুব সেম না। কারণ অলরেডি হচ্ছে সেন্ট মার্টিন বা কুতুবদিয়ার মতো জায়গাগুলোতে অলরেডি যে শস্যগুলো ফলতো ওগুলো একদম ডিক্লাইনিং। সেন্ট মার্টিনে আমি যদি ভুল না করি খুবই শস্য হচ্ছে না, কুতুবদিয়াতে খুব বেশি ডাইভার্সিফাইড শস্য হচ্ছে না। সবসময় হচ্ছে ওই টেকনাফের ওপর ডিপেন্ডেন্ট বা কক্সবাজারের ওপর ডিপেন্ডেন্ট, দুইটা দ্বীপই। এখন হচ্ছে বাজেট যদি হয় মানে সেন্ট্রালতে যদি বাজেটটা করি, সেই জায়গাতে পার্টিসিপেটরি বাজেটটা করা পসিবল কিনা, আদৌ কখনো সম্ভব কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই জায়গা থেকে আসলে এঙ্গেজিং করা যায় কিনা আসলে তাদের সাইড থেকে। অ্যাজ হচ্ছে হ্যাঁ আমরা সেন্ট্রালে বসে আছি, বাট যে মানুষগুলো আসলে ফেস অফ করতেছে, যারা দিন শেষে ফাইটটা করা লাগতেছে, তাদেরকে আমরা আসলে কীভাবে ইনক্লুড করতে পারি এই জায়গাতে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে এটা খুবই পার্টিনেন্ট একটা কোশ্চেন। আমি ওখানে একজনকে দেখতে পাচ্ছি। জি, কেউ কেউ কে আছেন? জি জি জি, আপনি কথা বলবে? ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহমুদুন নবী রূপক। আমি সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগের এক প্রভাষক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি সিলেটে কর্মসূত্রে থাকার ফলে, তো আমরা তো আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীকে হারিয়েছি, কিন্তু সিলেটে যদি আমি দেখি আমরা এখন মনে হচ্ছে আমরা সুরমা নদীকেও হারাতে বসেছি। কারণ আমি সিলেটে গিয়ে যখন কর্মসূত্রে গেলাম আমি খুব অবাক হয়ে গেলাম যে সুরমা নদী যেটা আছে সেটা তো আগে নাকি অনেক প্রশস্ত ছিল, সেটা ডে বাই ডে সংকুচিত বা নদী দখলের ফলে হয়ে গেছে, কিন্তু এখন সুরমা নদীর পানিটাও কালচে হয়ে গেছে। এই সুরমা নদীর নিচে যে কুইন ব্রিজ থেকে কাজীর বাজার থেকে টুকের বাজার ঘাট, এই এত বড় বিস্তীর্ণ অঞ্চল, ওই নদী দিয়ে যদি আমি নৌকা দিয়ে চলি দেখলে মনে হবে এটা সুরমা নদী না, মনে হবে আরেকটা বুড়িগঙ্গা নদীতে।
তো আমরা বুড়িগঙ্গা নদী নিয়ে অনেক কাজ করেছি বা হচ্ছে, তুরাগ, শীতলক্ষা নিয়ে আমাদের পরিকল্পনা, কিন্তু ঢাকা মহানগরীর বাইরে আর যে সমস্ত মহানগরী যেগুলো নদী তীরবর্তী অঞ্চল, তো সেখানকার নদীগুলো রক্ষা করার মানে পরিকল্পনা আদৌ গ্রহণ করা হচ্ছে না কেন, বা গ্রহণ করা হলেও সেটা কার্যকরী হচ্ছে না কেন, সেই বিষয়টা একটা গবেষণার বিষয় বলে আমি মনে করি, এটা নিয়ে করা উচিত। আরেকটা জিনিস আমি যেটা দেখেছি যে সিলেটের যে ম্যাক্সিমাম যারা রিক্সা চালক, রিক্সা যারা চালায় তারা দেখি যে ম্যাক্সিমামই উত্তরবঙ্গ থেকে আসে, ওই কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর থেকে। তো আমার বাসা আবার দিনাজপুরে, আমি সেখান থেকে বিলং করি। যখন আমি তাদের সাথে পরিচিত হই তো কৌতূহলবশত জিজ্ঞেস করি যে আপনারা ওই কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট থেকে সিলেটে রিক্সা চালাতে এসেছেন কেন? তখন তাদের প্রশ্নের উত্তরটা থাকে যে তাদের এক সময় ঘর ছিল, বাড়ি ছিল, জমি ছিল, সবই ছিল, কিন্তু ওই নদী ভাঙন, বছরে 3বার বন্যার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি, এবং ক্ষয়ক্ষতির পরে যে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সেই ঋণের দায় দেনা শোধ করার জন্য মনে করেন সেই শুধু সিলেটে এসে তাদেরকে রিক্সা চালাতে হচ্ছে। এবং এটার সাথে একটা দেখা যাচ্ছে যে একটা কালচারাল একটা ডাইভার্সিটি এবং মতভেদ, যে সিলেটিদের মানে যারা লোকাল পিপলদের সাথে সেখানকার একটা কালচার, যে মানে কালচারাল একটা মাঝে মধ্যে দেখা যায় একটা কালচার একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়ে যায়। কারণ আপনারা জানেন কি না আমি জানি না, যখন সিলেট থেকে বাইরে যারা ওখানে গিয়ে বসবাস করে তাদেরকে আবাদি বলা হয়। তো এই যে জিনিসটা যে আমার দেশ, আমি কিন্তু ফোর্সফুলি হচ্ছে আমাকে মাইগ্রেট করতে হচ্ছে, ইন্টারনালি ডিসপ্লেস পারসন হয়ে যাচ্ছে আমি নদী ভাঙনের ফলে বা আমার ক্লাইমেট ক্রাইসিসগুলোর কারণে। কিন্তু আমি আমার দেশের এক প্রান্ত থেকে জীবন জীবিকার তাগিদে এই ক্লাইমেট ক্রাইসিসের জন্য যখন যাচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আমাকে সাইকোলজিক্যালি আমাকে কিন্তু ডিহিউম্যানাইজ হতে হচ্ছে, যে আমি সেখানকার স্থানীয় না। এই ধরনের বিষয়গুলো একটা সোশ্যাল রিসার্চ হওয়ারও একটা বিষয় আমি বলে মনে করি। তো আমার প্রশ্নটা থাকবে এই মানে অভিজ্ঞতার আলোকে, শুধু ঢাকা বা আমাদের যে দক্ষিণ উপকূল আছে বা উত্তরবঙ্গ আছে সেটাকেও সেখানে গবেষণা হচ্ছে, সেখানে আমার মনে হয় সিলেটে এই ধরনের কাজগুলো খুব কম হচ্ছে। জি, আমি আপনার বিষয়টা ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এবং আমরা বোধহয় আজকে সবাই এখানে একত্রিত হয়েছি এই ধরনের যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করে এটা সমাধান খুঁজে বের করা, ইউথ লেড রেকমেন্ডেশন। এখানে আরো একজন বোধহয়, হ্যাঁ আপনি জি, ওই যে Hello? না, ওই যে পিছনে উনি আগে ছিলেন, আর আপনার, হ্যাঁ। জি, thank you so much. The presentations were really amazing and আমরা আসলে অনেক কিছুই শিখতে পেরেছি প্রেজেন্টেশনগুলো থেকে, not just how policy framework works, also how challenges গুলো আসলে আমাদের রেগুলার লাইফে বা রেগুলারলি কিভাবে ফেস করা যাচ্ছে। I have a question, সেটা হচ্ছে আমরা যখন মার্জিনালাইজ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, ডিফারেন্ট রিসার্চ করছি তাদেরকে নিয়ে, while doing a stakeholder mapping বা stakeholder analysis, তাদেরকে এই স্টেকহোল্ডারের মধ্যে তাদেরকে এই স্টেকহোল্ডারের আওতায় কেন আনা হচ্ছে না? মানে প্রসেসে তারা সবসময় জিনিসটি আনছে যে তাদেরকে অ্যাওয়্যার করা কিংবা তাদেরকে অ্যাজ আ পার্ট অফ পলিসি নিয়ে আসা, এটা নিয়ে এখনও ওভাবে করে কাজ হচ্ছে না। সো আর দে অ্যাকচুয়ালি পার্ট অফ দিস স্টেকহোল্ডার ম্যাপিং প্রসেস যেটা আমরা করি ওয়াইল ডিফাইনিং দ্য চ্যালেঞ্জেস, অর তাদেরকে আমরা জাস্ট অ্যাজ বেনিফিশিয়ারি হিসাবে দেখছি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, এবার আপনি আপনার নামটা একটু বলবেন? আপনি Hello. আগের বক্তা পিছনে। জি, আমি তাসনিনা মোমো, আমি কাজ করছি ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড জেন্ডার নিয়ে। থ্যাংক ইউ। তারপরে পার্সনটা, জি, হ্যাঁ, Hello. আপনাকে সুযোগ দেওয়া হবে। জি, পিছনে উনি দেখছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম, আমি হচ্ছে লেকচারার আইন বিভাগ, প্রাইম ইউনিভার্সিটি। সো আমার এমফিলের একটা বিষয়বস্তু হচ্ছে ক্লাইমেট জাস্টিস নিয়ে। সো যখন আমি ক্লাইমেট জাস্টিস নিয়ে রিসার্চ করতে যাই তখন সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করি, আমি মূলত একদম বাংলাদেশের উপকূল থেকে চলে আসছি, যে আপনাকে বলছেন যে সুন্দরবনের একটা পার্ট বরগুনা থেকে চলে আসছে। সো গত কয়েকদিন আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয় যে যখন মোবাইল কোর্ট অবরোধের মধ্যে যারা মাছ ধরছে তাদেরকে ধরতে যাচ্ছে, একটা লোক সেখান থেকে লাফ দেয়, এমন একটা ভিডিও যখন ভাইরাল হয়। সো আমরা তো সবাই নিচে কমেন্ট করছি যে হচ্ছে এটার বিপক্ষে আমাদের অবস্থান নেওয়া উচিত, মাছ ধরা উচিত না। কিন্তু আমি যেহেতু তাদের সাথে 15 বছর তাদের সাথে আমার একটা ওঠা বসা ছিল, কারণ আমার বাসাটা
এমন একটা জায়গায় যেখান থেকে মাছগুলো এনে রাখা হয়, বিএফডিসি যেটাকে বলে। সো তখন আমি দেখলাম এই মানুষগুলো বছরের 6 মাস তারা অভুক্ত থাকে, কারণ মাছ ধরার মূল সময় হচ্ছে 6 মাস। সো আমরা যখন ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলি তখন প্রথমে চলে যেতে হবে ইউএনএফসিসি, অথবা তারও আগে চলে যেতে হবে স্টকহোম ডিক্লারেশন। সো স্টকহোম ডিক্লারেশনের প্রথম যে প্রিন্সিপাল, সেখানে বলা হয়েছে ম্যান হ্যাজ সোলেম রেসপন্সিবিলিটি ফর সেভিং দ্য এনভায়রনমেন্ট। সো এখন এই মানুষগুলো কিন্তু এনভায়রনমেন্টাল পার্ট প্লাস এনভায়রনমেন্টাল জাস্টিসেরও পার্ট। সো যখন আমি দেখছি তাদের 6 মাস মাছ ধরা থেকে বিরত রাখা হচ্ছে এবং প্রতি মাসে মাত্র 20 কেজি চাল দেওয়া হচ্ছে, সো এই জায়গায় এসে আমি যতই বলি হিউম্যান রাইটস বলি, আইন বলি, মানবাধিকার বলি, সেগুলো তুচ্ছ হয়ে যায়। কারণ মাত্র 20 কেজি চাল থেকে 6 জনের পরিবার কিন্তু চালানো পসিবল না। সো আমাদের যে এখানে একটা আইন রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স ফ্রেমওয়ার্ক 2024, এরপরে যে ডেল্টা প্ল্যান 2000, এখানেও কিন্তু কোথাও এই ভালনারেবল যে কমিউনিটি তাদের সাপ্রেশনের জন্য, তাদের অ্যাডভান্টেজের জন্য একটা সিঙ্গেল প্রভিশন ছিল না। সো আমি জানি না এটা নিয়ে বাংলাদেশে আইন হবে কি হবে না ফর সেভিং দ্য মার্জিনাল ফিশিং কমিউনিটি, বাট আই আর্জ টু দ্য গভর্নমেন্ট ফ্রম দিস প্রপোজিশন দে ক্যান মেক এ প্ল্যান ফর ওয়েলফেয়ার অফ দিস ভালনারেবল পিপল। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখানে একজন, আপনি একটু বলতে চাইছেন ভাইয়া? হ্যাঁ জি, আপনি। হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রবিউল ইসলাম, কাজ করছি আমরা নতুন নেটওয়ার্কে ব্র্যাকে। তো আমার বাসাটা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরি ইউনিয়ন। আমি ডিরেক্টলি একটা কথা বলতে চাই যে আমরা এসি রুমের বসে যে অ্যাডাপ্টেশন মিটিগেশন নিয়ে যখন ব্যস্ত, তখন আমার ওই এলাকার মানুষদেরকে দেখেছি যে জীবন রক্ষার জন্য ব্যস্ত। আসলে আমরা অ্যাডাপ্টেশন আর মিটিগেশন নিয়ে থাকতে থাকতে মনে হয় যে আমাদের ওই অঞ্চলের মানুষগুলোই থাকবে না। ফার্স্ট অফ অল যেটা বলি সেটা হলো যে বিপদসীমা অর্থাৎ লবণাক্ততা যতটুকু হলে বিপদসীমা হয় তার থেকেও বেশি 14% বেশি আসলে আমরা সাফার করতেছি, যার কারণে আমাদের ওখানকার নারীরা এখন গর্ভধারণে অক্ষম হয়ে পড়তেছে ধীরে ধীরে। আমি আসলে জানতে চাচ্ছি যে আমরা আসলে কোথায় গেলে এই সলিউশনটা পাবো, আসলে যেখানে গেলে আমরা সরকারের কাছে আমরা অনেক ক্লাইমেট স্ট্রাইক করছি, যে ক্লাইমেট স্ট্রাইকের সুফল সারা বাংলাদেশ নিচ্ছে। আমি এটা শুনতে চাচ্ছি যে যেভাবে ঢাকা আসলে ক্লাইমেট এর শিকার, ঠিক তার থেকে কয়েক শত গুণ বেশি আমাদের সাতক্ষীরা শিকার। তাহলে আমার এখানে আমি একটা পরিসংখ্যান দেখতেছিলাম যেখানে ঢাকার জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে 176টা এবং খুলনার জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে 83টা মাত্র। তাহলে ক্লাইমেট জাস্টিসের যে বিষয়টা আসে, এই ক্লাইমেট জাস্টিসের বিষয়টা আসলে তখন কোথায় থাকে, একটু এই বিষয়গুলো আমরা আসলে কোথায় গেলে সমাধান পেতে পারি দয়া করে একটু বলবেন। আর আরেকটা বিষয় হলো যে আমরা আসলে সরকারের যে বরাদ্দগুলো আসে সেই বরাদ্দগুলো দেখি যে প্ল্যানটা হয় আসলে আপনি স্যার আপনি বলতেছিলেন যে কোনো ধরনের সংযোগ থাকে না আসলে আমাদের সাথে। বেসিক্যালি আমরা আসলে আমি সান না, আমিও আপনার মতো একজন সাধারণ মানুষ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তা আমরা আসলে কোথায় গেলে আসলে এই সমাধানগুলো পেতে পারি, এবং ডিরেক্টলি আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের তরুণের যে শক্তি, এই শক্তি আমরা ক্লাইমেট অ্যাকশন যতক্ষণ করি আর কি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে ফোকাস থাকে, এরপর অন্য একটি ইস্যু চলে আসে, আমরা হারিয়ে যাই। এভাবে যদি আমরা হারিয়ে যেতে থাকি তাহলে 2050 সালে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আমি এখনো পর্যন্ত আমার 22 বছর বয়সে আমি আমার নিজের ঘর 3 বার ভাঙতে দেখছি। তো আমি আসলে জানতে চাচ্ছি যে আমরা আসলে এই সমাধানটা কিভাবে পেতে পারি এবং ডিরেক্ট সরকারের প্রতিনিধিত্বের সাথে আমরা কিভাবে আলোচনা করতে পারি। ধন্যবাদ। জি, আপনি বলবেন? জি, আমরা আর একটা প্রশ্ন নিতে পারবো বোধহয়, যেহেতু আমরা একটু শর্ট রানে মানে টাইমে স্ক্যান। আপনি? আচ্ছা, আমি মোহাম্মদ মামুনুর রেজা, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা আপনিও বলছিলেন যে ক্লাইমেটের যে বাজেটটা হয় সেই বাজেটটা আসলে খরচ করার পরে চিন্তা করা হয় যে কিভাবে ক্লাইমেট ট্যাগটা দেওয়া যায়। আমি আমার বাসার একদম দেওয়ার পরে, জি জি হ্যাঁ, আমার বাড়ির সামনে একদম একটা রাস্তার কথা যদি বলি, সেটা একটা বাইপাস সড়ক 2 কিলোমিটারের, এবং 2 কিলোমিটারের মধ্যে 500 মিটার ক্লাইমেট বাজেট থেকে সেখানে ব্লক দিয়ে রোড করা হলো, এবং তার আগে পরে মাঝখানে ক্লাইমেট বাজেট থেকে করা হলো, এবং তার আগে পরে করা হলো যে কার্পেটিং যে রোডটা। এবং যেটা দেখা গেল যে সঠিক পরিকল্পনার অভাবে ক্লাইমেট বাজেটের সেই অর্থটা সেখানে অপচয় হলো এবং রাস্তাটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেল। আবার হলো যে আমরা ভোলার চরফ্যাশনের কথা যদি বলি, ডিডব্লিউর একটা রিপোর্টে দেখলাম যে সে জায়গায়
এত বেশি ক্লাইমেট ভার্নারেবল, সে জায়গায় এত বেশি কাজ করার সুযোগ থাকলেও ক্লাইমেট ফান্ড থেকে জ্যাকব টাওয়ার হয়। তো এই জায়গাগুলোতে আমরা রাজনৈতিক, আসলে ক্লাইমেট বিষয়টা তো অনেক বড় একটা পলিটিক্যাল ইস্যু, কিন্তু এই পলিটিক্যাল ইস্যুর মধ্যে আমার কাছে সব থেকে বেশি যেটা মনে হয় যে পলিটিক্যাল লিডারদেরকে, এদেরকে আসলে ক্লাইমেট নিয়ে অনেক বেশি ট্রেন আপ করা প্রয়োজন। আমাদের মতো এনাদেরকে আসলে ক্লাসরুমে আনা প্রয়োজন। কারণ এখন যদি কোনোভাবে মানে কোনো পলিটিক্যাল লিডারকে বলা হয় যে বর্তমান সরকার বাংলাদেশের 1,47,000 থেকে 2 বর্গ কিলোমিটার এলাকা একটা বাহিরের কোনো রাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে, তো তারা আসলে খুবই বেশি চিল্লাচিল্লি শুরু করে দিবে এবং খুব মানে হাউকাউ, যেমন আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা শুনতে দেখেছি, গ্যাস বিক্রি নিয়ে কথা শুনতে দেখেছি। কিন্তু 2050 সালের মধ্যে এটা নিয়ে যদি আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি, বাংলাদেশের অনেক বড় একটা অংশ পানির নিচে চলে যাবে এবং এটার জন্য Exactly, উন্নত হ্যাঁ। দেশগুলাই দায়ী। কিন্তু এই পরিকল্পনার জন্য আসলে আমার মনে হয় যে পলিটিক্যাল লিডারদের জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান বিফোর উই গো টু দ্য টি ব্রেক। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যে আমরা টি ব্রেকটা একটু শর্ট করবো, 10 মিনিটের মধ্যে আমরা আবার কাম ব্যাক করবো অ্যান্ড দেন উই উইল স্টার্ট আওয়ার ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং। আর একটা বিষয়টা হলো যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো করার জন্য এবং এই প্রশ্নগুলোর উপরে আজকে আলোচনার জন্য আমরা এখানে এসেছি। এবং আমি খুবই আমার মানে আপনাদের প্রশ্নগুলো শুনে খুবই ভালো লাগছে এই কারণে যে মানে আমি চিন্তা করছিলাম যে যে মেসেজগুলো ডেলিভারি দেওয়ার কথা আমরা ঠিকমতো দিতে পেরেছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে না, আমি ঠিকমতো ডেলিভারি দিতে পেরেছি। এবং এই প্রশ্নগুলোর ভিত্তিতে আলোচনা করে আমাদের যে আফটার লাঞ্চ সেশনস, সেখানে আমাদের আরও ক্লাইমেট যে এক্সপার্টস এবং যারা ক্লাইমেট নিয়ে কাজ করে ইয়াং, ওনারা থাকবেন, প্যানেলিস্ট থাকবেন, ডিস্টিংগুইশড প্যানেলিস্ট অ্যান্ড চেয়ার থাকবেন। আপনাদের রেকমেন্ডেশন, আপনাদের প্রশ্নগুলো এখানে প্রেজেন্টেশন দেওয়ার পরে তখন আমরা আরও ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন এবং তাদের কাছে প্রশ্নগুলো করতে পারবো বেসড অন ইয়োর ডিসকাশন। যেমন এখানে কতগুলো জিনিস কেউ কেউ বলেছেন যে মাছ ধরার সময় আপনি একটা কথা বলেছেন আপনার এলাকার। তো এই পয়েন্ট অফ ভিউগুলো আসলে তো সবসময় আমাদের রিসার্চে আসলে আমরা ওইভাবে একাডেমিক্যালি চিন্তা করি উঠে আসে না। কিন্তু এই আজকের এই আলোচনা শেষে যে পলিসি নোটসটা থাকবে সেখানে এই মার্জিনাল বিষয়গুলো বা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যে বিষয়গুলো সেগুলো আমরা উঠে আনবো। ভাই আমরা মানে আজকে এখন আর প্রশ্ন নিব না, টি ব্রেকে যাওয়ার আগে জাস্ট আরেকটা প্রশ্ন উনি আগেই করেছিলেন, সেজন্য আর কি আমরা এরপরে আমাদের লাঞ্চের পরে যে সেশনগুলো সেখানে সবসময় যে প্রশ্ন অ্যান্সার ডায়ালগ নর্মালি আরও চলবে। কিন্তু তার আগে আমরা একটু ব্রেকআউট সেশনে আমরা ওয়ার্কশপে আমাদের নিজেদের যে আলোচনাগুলো, যে চ্যালেঞ্জেসগুলো সেগুলো আলোচনা করব। আমার নাম ফয়াজ আনাম শনন, আমি বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভে কাজ করছি। আমি একটা জিনিস একটু ফোকাস করতে চাচ্ছিলাম, আমার মনে হয় আমাদের দেশে অনেক পলিসি আছে, ল আছে, ইমপ্লিমেন্টেশন নাই। গুড গভর্নেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির বড় সংকট দেখি আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ডে 3,000 কোটি টাকা পদ্মা ব্যাংকে আটকে গেছেন, ওটা ধরে নিতে হবে গায়েব হয়ে গেছে আর কি। আমাদের এক্স রাষ্ট্রপতির বাসায় যাওয়ার জন্য আমরা হাওড়ের বুক চিরে আমরা দেখি ইটনা মিঠামইনের রোড হয়, যেটা আমাদের হাওড়ের ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দিচ্ছে। রিসেন্টলি তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে পানির সংকট, ডটের সংকট মোকাবেলা করার জন্য। কিন্তু অলরেডি যারা ওয়াটার সায়েন্টিস্ট আছে তারা প্রশ্ন তুলছে প্ল্যানিংটা নিয়ে, আমাদের পানির সোর্সের কোনো সমাধান হচ্ছে না। আমরা প্ল্যান করছি আমরা তিস্তা নদীর গভীরতা বাড়াবো। তো এভাবে যদি আমরা প্ল্যানিং করতে থাকি, ইমপ্লিমেন্ট করতে থাকি, ক্লাইমেট প্রজেক্ট হবে বাট অন দ্য গ্রাউন্ডে কখনো কাজ হবে না। তা আমার মনে হয় আমরা যে বাজেটিং করবো, অ্যাডাপ্টেশন প্ল্যান করবো, ক্লাইমেট জাস্টিসের কথা বলবো, এখানে গুড গভর্নেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি জিনিসটার জন্য আমরা মাথায় রাখি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই পর্যায়ে আজকের এই ওপেনিং প্লেনারিটা আমি শেষ করছি এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা 10 মিনিট টি ব্রেক নিয়ে দেন উই উইল কাম ব্যাক টু আওয়ার ব্রেকআউট সেশনস অ্যান্ড আমাদের ওয়ার্কশপটাতে আমরা শেষ করার পর আফটার লাঞ্চ ব্রেকটা হয়তো আমরা একটু শর্ট করতে হবে, যেহেতু আমাদের লাঞ্চ ব্রেকের পরে 2:30 থেকে আমাদের এই ডায়ালগটা শুরু হবে ওয়ার্কশপের পরে। সেইখানে আমাদের যে ধরনের ক্লাইমেট রিসার্চার সিনিয়ররা থাকবেন এবং অলসো আদার্স যে তরুণ গবেষকরা এবং যারা প্র্যাকটিশনার থাকবেন, সেখানে আমরা আরও ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করতে পারবো আপনাদের এই থেকে। ধন্যবাদ। তাহলে আমরা 10 মিনিটের জন্য আমরা টি ব্রেকে গিয়ে আমরা আবার কাম ব্যাক করছি। থ্যাংক ইউ সো মাচ।